Hello, programmers and engineers. It's me, Joel Ahmed. So this is the second part, or you can say the last part of our AI midterm syllabus. তো আমরা কিন্তু একটা পার্ট 1 করছি, যারা দেখোনি তারা দেখে নিও। আর যদি তোমাদের স্পেসিফিক কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওতে চলে আসো, যে তোমার দেখা গেছে যে তোমার শুধু গিডি বেস্টি সমস্যা বা এরকম, তাহলে যে কোনো ভিডিও দেখো। আর যদি দেখা গেছে যে যে না তোমার পুরোটাই সমস্যা, তাহলে একদম শুরু থেকে স্টার্ট করার রেকমেন্ড করি আমি। আচ্ছা ঠিক আছে, এত কথা না বলি। তো আমরা আজকে অনুযায়ী হচ্ছে আমাদের আজকে এখন হচ্ছে টপিক হচ্ছে বাই ডিরেকশনাল সার্চ, ঠিক আছে। আচ্ছা, বাই ডিরেকশনাল সার্চটা কি আসলে? যেমন তোমাকে হচ্ছে এই যে এক্সারসাইজটা দেখতেছো না, এমন একটা গ্রাফ হচ্ছে তোমাকে বইলা দিবে, হ্যাঁ, যে এরকম একটা জিনিস দিয়া যে বলে ফাইন্ড দ্য ফাইনাল পাথ অ্যাপ্লাইং বিএফএস অর ডিএফএস। এই জায়গা বিএফএস বা ডিএফএস হচ্ছে তোমাকে ইউজ করতে বলবে। তো কিভাবে করবো সেই অ্যাপ্রোচটা হচ্ছে বাম পাশে লেখা আছে। তো চলো একটু পড়ি আমরা যে কিভাবে। শুরুতে বলছে টু ডিফারেন্ট সার্চ, যে আমাদের দুইটা ডিফারেন্ট সার্চ আছে। ওকে, ভালো কথা, দুইটা ডিফারেন্ট সার্চ। তাহলে কি কি ডিফারেন্ট সার্চ? একটা হচ্ছে ফরওয়ার্ড আর একটা ব্যাকওয়ার্ড। এটা মানে কি আমরা করতে করতে দেখবো। তারপর আমি একটু আইডিয়া দিই যে লেফট টু রাইট। ফরওয়ার্ড মানে হচ্ছে মনে করো এই এইভাবে যাবা তুমি, এই এই লেফট থেকে রাইটে। আর ব্যাকওয়ার্ড মানে কি রাইট টু লেফট, তার মানে কি এইভাবে যাবা, এইভাবে। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড আর এটা হচ্ছে তোমার ফরওয়ার্ড। আচ্ছা ঠিক আছে। আপ টু ডাউন, মনে করো গ্রাফটা এরকম নাই, ঠিক আছে, গ্রাফটা আছে হচ্ছে উল্টাভাবে। যেমন উল্টাভাবে কি বলতেছি আমি, মনে করো যে তোমার গ্রাফটা আছে হচ্ছে একটু রোটেট করাইয়া দিলে, এটা রোটেট করানো যায় না। সে যাই হোক, মনে করো এটা রোটেট করা অবস্থা আছে এই গ্রাফটা, হ্যাঁ। তো তখন কি করতা? তাহলে উপর থেকে নিচের দিকে আসতো না? তো ওইটাই বলতেছি যে মনে করো উপর থেকে নিচে, আর এটা হচ্ছে উল্টা, তাহলে নিচে থেকে উপরে। ওকে, ডান। এবারে এখানে কি বলা আছে যে এনি সার্চ টেকনিক ক্যান বি অ্যাপ্লাইড লাইক ডিএফএস অর বিএফএস, যে বললামই, তোমার বলাই থাকবে এখানে। আবার যদি না বলা থাকে তাহলে তোমার যেটা উইশ তুমি সেটা ইউজ করবা, আর যদি বলা থাকে তাহলে তোমার ওইটা ইউজ করা লাগে। আর এই দুইটা কোনটার মধ্যে কোন মেথড, এটা কিন্তু মনে রাখা একটা ইজি ইয়ে বলছি পার্ট 1-এ, তাই না? বিএফএস কেমনে মনে রাখবা? বিএফএস কি? বিএফএস হলো ফিফো, আর ডিএফএস কি? লিফো, মানে স্ট্যাক, ঠিক আছে। আচ্ছা, স্টপ হোয়েন ফাইন্ড এ কমন পয়েন্ট, তার মানে মনে করো তুমি তো দুইটা এই জায়গায় কিন্তু তোমার একসাথে দুইটা কাজ করা লাগে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। তুমি যখন ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড করার সময় ফরওয়ার্ডে মনে করো তুমি 8 পায়ে গেলাগা, ব্যাকওয়ার্ডে আসার সময় তুমি 8 পায়ে গেলাগা, যখন একটা কমন পয়েন্ট পেয়ে গেলাম তখন তুমি থেমে যাবা। আচ্ছা চলো কিভাবে আমরা একটু দেখি, আমরা দেখলে বুঝতে পারবো, তাই না? তো চলো এটা নামাই নিয়ে আসি আমরা। বি এফ এস, ওকে, বিএফএস। তো এখন বিএফএস এর ভিতরে আবার দুইটা প্রসেস আমি আগে বলছি, একটা হলো কি ফরওয়ার্ড, একটা হচ্ছে তোমার ফরওয়ার্ড, আরেকটা এবার যাবে কি ব্যাকওয়ার্ড, হ্যাঁ। ফরওয়ার্ড হচ্ছে ব্যাকওয়ার্ড, আরে কালি চলে গেছে, ধরো ব্যাকওয়ার্ড পরে লিখলাম, হ্যাঁ, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড। তো এখন ফরওয়ার্ডে কি কাজ করবা আর হচ্ছে তুমি ব্যাকওয়ার্ডে কি কাজ করবা, তাই না? কোশ্চেন হচ্ছে এটা। তো কোশ্চেন আমি অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে। ব্যাকওয়ার্ড পরে লিখে দিলাম ব্যাকওয়ার্ড, হ্যাঁ। যাই হোক, লিখছি ব্যাকওয়ার্ডই মনে করো। আচ্ছা, একটু ছোট করে নি। ওকে, এখন তুমি যখন ফরওয়ার্ডে কাজ করছো, বিএফএস, বিএফএস মানে কি? ফিফো মেথড, তাহলে ফার্স্টে যে আসে। তো এখন ওই জায়গায় এত ফিফো টিফো তোমার মনে রাখার কোনো দরকার নাই। বিএফএস এ কি করে, ব্রেদের থেকে শুরু করে, ব্রেদ মানে কি শুরু থেকে শুরু করে, তার মানে কি ওর চাইল্ডে ধরে আগায়, চাইল্ডে ধরে আগে মানে কি সর্বপ্রথম তুমি সোর্স নাও, ফরওয়ার্ডের সোর্সটারে নাও। ফরওয়ার্ডের সোর্স কে? এ। আর এটা গোল তোমার বলে দিছে না যে 16, তাহলে কি ব্যাকওয়ার্ডের সোর্স এখন কি হবে? 16, কারণ ব্যাকওয়ার্ডে কোথায় থেকে শুরু হবে? 16 থেকে, তো নিলা 16, ঠিক আছে। ওকে, পাইলাম 16 পাইলাম, আর হচ্ছে 1 পাইলাম। এবার তুমি কি করবা জানো? এবার 1 আর হচ্ছে 16 দুইটারই হচ্ছে তুমি চাইল্ড খুঁজো। 1 এর চাইল্ড কে? খালি 4 না, আর কেউ আছে আশেপাশে? নাই তো। তাহলে 1 এর চাইল্ড হিসেবে শুধুমাত্র 4 এ নাও। এরকম ভাবে 16 এরও চাইল্ড হিসেবে একজনের নাও। 16 এর চাইল্ড কে আছে? 12, নিয়ে নিল 12। ওকে, ডান। এরপরে 4 এর চাইল্ড খোঁজো। 4 এর চাইল্ড দেখো দুইটা, একটা 2 আর একটা 8, দেখছো? এই যে 2 তে একটা গেছে, দেখো 2 তে একটা চাইল্ড, আর হচ্ছে এটা একটা চাইল্ড, দুইটা চাইল্ড না? এই যে একটা দাগ, এই যে একটা দাগ। চাইল্ড কিভাবে খেয়াল করবো এটা কিন্তু আমি তোমায় বলছি, দাগ দেখে খেয়াল করবা। তাহলে কি তোমরা এই জায়গায় কিভাবে সাজাবে জানো? 8 2 দিও না, 8 2 দিও না, দিবা হচ্ছে 2 8, ছোট থেকে বড় সাজাবা, ঠিক আছে। তাহলে দাও 2 8। আরে 8 8 আর 6 লিখতে গেলে এমন হয় কেন বুঝলাম না। 8। এরপরে সেম টু সেম ভাবে 12 এর কে কে আছে? 10 15, তাহলে লিখে ভালো 10 আর 15, 10 সেম টু সেম ভাবে 15। ওকে, এরপরে কাটটা আসবে বলো দেখি। 15 এরটা তো আর যাওয়ার কোথাও নাই, দেখো 15 রেখে যাওয়ার কোনো জায়গা আছে? 15 তো ওই নিজে একা, ওর তো কোনো চাইল্ড নেই, তাহলে বাদ। আর এই সাইড দিয়ে কার যাওয়ার জায়গা নেই? টুর কোনো যাওয়ার জায়গা নেই। টু তো অলরেডি মনে করো যে ট্রাভার্সিং আমাদের ডান। তাহলে এখন টুর যদি ট্রাভার্সিং ডান হয়, সেক্ষেত্রে এখন তুমি কই যাবা? তুমি এইটা যাবা, এটে গিয়ে এটারে কি দেখবা
যে 8 এর চাইল্ড কে কে আছে। 8 এর চাইল্ড আছে 4 আর 9, এন্ড 4 তো অলরেডি আমার ট্রাভার্সড, তাই না? এই যে 4 কে আমরা অলরেডি নিয়ে নিছি না আমি, তার 4 আর নেওয়ার দরকার নেই, শুধু কারে নিব, 9 নিব। নাও 9। এবার ব্যাকওয়ার্ডে আসো। ব্যাকওয়ার্ডে আমার 10 আর 15, তাই না? 10 আর হচ্ছে 15, তাহলে এখন 10 আর 15 এর 15 এর যাওয়ার জায়গা নেই বললাম আমি, এন্ড 10 এর চাইল্ড হিসেবে কে কে আছে দেখো তো দেখি। ও সরি, একটা মিনিট, সরি সরি সরি, মাই ব্যাড মাই ব্যাড মাই ব্যাড, কি করে দিতেছে উল্টা পাল্টা। এইটার চাইল্ড কিন্তু দুইটা, মানে তিনটা টোটাল। তো 4 এর তো বাদ দিয়ে দিলাম, এন্ড এই যে 6টা আছে না, 6 তোমার নেওয়া লাগবে। 6 নেওয়া আগে, আরে কি করাইতেছিলাম উল্টা পাল্টা। 6 নিলে আগে, এরপরে 9, ছোট থেকে বড় নিবা, 6 9, ওকে ডান। এরপরে সেম টু সেম ভাবে যে আমি হচ্ছে 10 দেখে মনে বলো যাই, এই জায়গায় দিয়ে 11 আইছে আবার, ঠিক আছে? এবার 10 এর 40 কে কে আছে, 11 আছে, 12 আছে, 9 আছে। 12 অলরেডি ঢুকে গেছে, এই যে 12 অলরেডি ঢুকে গেছে না, তাহলে 12 বাদ দিয়ে তাহলে কারে কারে নিব? 9 আর 11 ছোট থেকে বড়, তাহলে আগে 9 নেই, চলো। জায়গা আছে সেটা আছে, এদিকে নিলাম 9 আর 11, রাইট? চলো 11টা নিয়ে নিই, 11। এখন দেখো তো দেখি আমরা কি একটা কমন পয়েন্ট পেয়ে গেছি না এখানে? বলো তো কোনটা আমার কমন পয়েন্ট? আমার কমন পয়েন্ট হচ্ছে এই যে 9। এই ফরওয়ার্ডের সময় আমি একটা 9 পাইছি, ব্যাকওয়ার্ডের সময় আমি একটা 9 পাইছি, আমি থাইমা যাব। থাইমা কেন যাব? তারপরে এখন আমরা এখানে কি বের করবো জানো? কিউটা বের করবো, যেহেতু বিএফএস এ কি কিউটা একটা স্ট্রাকচার ফলো করে। তাহলে এখন তুমি এখানে লিখবা যে কিউ, যে আমার যে কিউটা আমি পাইলাম, কিউ কি পাইলাম এখানে আমি, বলো তো দেখি। কিউটা তুমি একটা সোজাসুজি যাও, কিভাবে? 1 4, প্রথমে ফরওয়ার্ডে সোজা চলে যাও, যে 1 4 2 8 6 9 পুরো লেখা গেল। দেখো এটা টেকনিক আছে, 1 4 2 8 6 9, আমি সোজা কিন্তু লিখে ফেললাম পুরাটা। এখন ব্যাকওয়ার্ডে আসো। ব্যাকওয়ার্ডে কি করবা? ব্যাকওয়ার্ডটা অনেক ইজি। তুমি 9 পর্যন্ত নিছো না, ব্যাকওয়ার্ডে 9-এর এই পাশ থেকে আসা শুরু করো। 9-এর বাম পাশ থেকে যে আসা শুরু করো, তাহলে কত পরে? প্রথমে 15 10 12 16। ব্যাকওয়ার্ডটা তুমি নিবা এইভাবে, ফরওয়ার্ডটা তুমি নিবা এইভাবে। এখন দেখো অলরেডি তুমি 9 নিয়ে নিছো না, 9 তো আমাদের দুইটার কমন পয়েন্ট, তাই না? 9টাকে আমরা একটু অন্য কালি দিয়ে লিখি যাতে আমরা বুঝতে সুবিধা হয়। এখানে হচ্ছে 9, 9 কি? 9 ইজ আওয়ার কমন পয়েন্ট, রাইট? 9 হচ্ছে কমন পয়েন্ট, কমন পয়েন্ট হচ্ছে এই দিয়ে লিখলাম। তো কমন পয়েন্ট পেয়ে গেছি। এখন কমন পয়েন্টের পরে এখন কি? তাহলে ওই যে উল্টা আসবো, তাহলে উল্টা আসলে কত হয়? 15 10 12 16 লিখে বলো। 15 15 10 12 16 হয়ে গেল আমাদের কিউ লেখা। এখন শুধু কিউ লেখলে হবে না, কিউর পরে আরেকটা জিনিস লেখা লাগবে। আমার চাইছে কি বলো দেখি, অ্যাকচুয়ালি এখানে কি চাইছে? ফাইনাল পার্টটা চাইছে না, তাহলে ফাইনাল পার্টটা এখন বের করা লাগবে। চলো ফাইনাল পার্টটা বের করি। ফাইনাল পার্টটা বের করা খুবই ইজি। জাস্ট তুমি কি করবা? নিজের চোখে দেখবা, ওই যে আগের সিস্টেম, আগে আমি একবার তোমার বলে দিয়েছিলাম না যে তুমি কিভাবে এগুলো করতে পারো। নিজের চোখ দিয়ে তাকায় তাকায় দেখবা, তাইলে বুঝা যাবে। দেখো কিভাবে, এখন তাকাই আমরা। দেখো এই জায়গায় অ্যাকচুয়ালি তোমার 16 পর্যন্ত যাই, তোমার সবচেয়ে শর্টেস্ট তোমার চোখে কি পড়তেছে? তো 1 দেন 4 8 9 10 12 16, তাই না? এইভাবে হচ্ছে এটা জাস্ট লিখা দিবা। তুমি দেখলা, দেখার পরে লিখা দিলা কত? 1 1, এরো চিহ্ন দাও বা কমা দাও, 1 4 8 9 10 12 এন্ড লাস্ট অফ হল হচ্ছে 1 6 16। তো এই হচ্ছে আমার ফাইনাল পাথ, এটাই আমাদের ডান শেষ। আমাদের একটার অ্যান্সার শেষ, আমরা বিএফএস করে ফেলছি। এখন চলো ডিএফএস যাই। ডিএফএস আরো সোজা ভাই, এই জায়গার ডিএফএসটা না আরো ইজি। চলো দেখাইলে বুঝবা। কইবা ও এই নি অবস্থা, এরকম, এগুলো তো কোনো বিষয় না ভাই, এটা না দেখালেও পারতেন, তখন কইবা এরকম অবস্থা, তাই না? আর যারা পারো তারা তো বিরক্ত হইতেছে, তারা ওই যে সামনে টান দাও ভাই, সামনে কিন্তু ইম্পর্টেন্ট আরো টপিক আছে, যারা পারো এটা। আচ্ছা চলো, এখন আমরা কি করব? এখন আমরা করব হচ্ছে এটার ডিএফএস টেকনিক, তাই না? চলো ডিএফএস, তাহলে এখানে টাইটেল দেই ডিএফএস। ওকে, টাইটেল লেখা ডান। এবার আমি এই জায়গায় ডিএফএসটা করব। হ্যাঁ, ডিএফএস এর জন্য সেম টু সেম ভাবে আগের মতোই একটা ফরওয়ার্ড থাকবে, একটা থাকবে কি তোমার ফরওয়ার্ড, এফ দিয়ে ফরওয়ার্ড বুঝে নাও, আর একটা থাকবে কি ব্যাকওয়ার্ড, বি দিয়ে ব্যাকওয়ার্ড, ঠিক আছে? তো আসো আনি, সর্বপ্রথম সোর্স দুইটা আনো, যে তোমার ফরওয়ার্ড থেকে সোর্সকে 1, তাহলে লিখে ফেলো 1, আর ব্যাকওয়ার্ড থেকে সোর্সকে 16 আগের মতোই। এখন দেখো মজা আছে জায়গা, তোমার বিএফএস এ কি করা লাগতো? চাইল্ডরে খোঁজা লাগতো না। এই জায়গায় তোমার কোনো চাইল্ড মাইল্ড খোঁজার কোনো সময় নাই ভাই, এত চাইল্ড মাইল্ড আমাদের লাগবে না। এই জায়গায় কি করবা? এখানে চাইল্ড খোঁজার কোনো দরকারই নাই, সোজা আগাও। 1 এর সামনে কারে পাইতাছই? 4 রে পাইতাছে, নিয়া নাও।
16 এর সামনে সামনে ওরে কারে পাইতেছে 12 এর পাইতেছে নেওনিয়া। এখন দেখো ডেপথ মানে কি ও যেতে যেতে গভীরে চলে যাবো গা, ও কিন্তু শুরুর থেকে শুরু করবে না। ব্রেথে আমরা কি করছিলাম যে চাইল্ডরে নিতাম, মানে শুরুর এই যে এটা তো আমার শুরুর অংশ তাই না এটার, আর এটা হচ্ছে এটার শুরুর অংশ, তো আমরা শুরুর অংশটা সর্বপ্রথম কভার করছিলাম তাই না। কিন্তু ডিএফএস এ কি করবে শুরুতেই গভীরে চলে যাবো। তাহলে আসো গভীরে চলে যাই, তাহলে 1 4 এই যে ভিতরে ঢুকলাম, এমনকি এটার ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকলাম আবার শুরুতেই রইলাম না, শুরুতে থাকবো না, আমরা আরো ভিতরে ঢুকবো। পরে পরে কত পায় 8 8, আর এদিক দিয়ে 12 এর পরে কারে পায় 12 এর পরে দেখো তো 10 রে পায়, দিয়া দাও 10, কত ইজি দেখো ভাই, এরা মুখস্থ হয়ে জায়গা ভাই এই জিনিসগুলা। এরপরে 8 এর পরে কে আছে 9, নিয়ে নাও 9, আর ওই সাইড থেকে 10 এর পরে কে আছে 9, এই যে দাও ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়ে গেলাম গা, দুইটার মধ্যে কি 9 9 চলে আসলো, ডান। আগের মতো সিস্টেম, চলো আগের মতো সিস্টেমে ফেরত যাই। কি করবা এখানে তুমি একটা কিউ বানাও আগে, যে কিউ কিউ ওই যে আগের মতোই, প্রথমটা ফরওয়ার্ডে থাকবে আর ব্যাকওয়ার্ডটা কি ব্যাকে আসবে। তো ফরওয়ার্ডে নাও 1 4 8 9, এরপরে কি এরা ব্যাকওয়ার্ডে কি আছে দেখো তো 10 12 16, তাই লেখো 10 12 16, ডান। আর ফাইনাল পাথ কি দুটোটা সেমি, ওই যে কইছি চোখে দেখবা, চোখে দেখে তো বোঝা যায়। আর তুমি যত সার্চ টেকনিক ইউজ করো ঠিক আছে সবসময় ফাইনাল পাথ একটাই থাকবে, তুমি দেখো ইউজ করতো না তোমার ফাইনাল পাথ ওইটাই থাকতো। তাহলে এফ পি দ্যাটস মিন ফাইনাল পাথ ওই যে আগেরটাই। তাহলে কি কি আছে 1 4 8, এই যাও আমরা তো আসলে কিউ দিয়া বিএফএস এ সরি ডিএফএস আমরা কিউ দিয়ে কিন্তু আমরা ফাইনাল পাথ পাই গেছি, আমাদেরকে এটাই আলটিমেটলি ফাইনাল পাথ না দেওয়া তো 1 4 8 9, তাহলে তো এটাই আমাদের ফাইনাল পাথ। তাহলে জাস্ট কি করবা এই জিনিসটারই সেম জিনিসটা জাস্ট এখান থেকে তুমি কপি করবা, এই যে এটারে তুমি কপি করবা, কপি হয় না, যাই হোক লিখি আমরা একবার, একবার লিখলে কিছু না, কমা দিয়েও লিখতে পারো, আবার তুমি অ্যারো দিতে পারো, আমি কিন্তু আগে বলছি। চলো এবার কমা দিয়ে লিখি, আগের বার যেহেতু অ্যারো দিয়ে লিখছি এবার কমা 1 4 8 9 10 12 16, আমাদের বাই ডিরেকশনাল ডান। আর এখন একটা কথা বলে রাখি, বাই ডিরেকশনাল অত বেশি ইম্পর্টেন্ট না, আমাদের স্যার বলে দিয়েছে, এখন তারপরও আসতে পারে তাই দেখাই দিলাম ঠিক আছে। চলো এখন চলে যাই নেক্সট টপিকে। ওকে, এখন আমাদের টপিক হচ্ছে ইনফর্ম সার্চ। ইনফর্ম সার্চের মধ্যে আসলে তোমাদের হচ্ছে সিলেবাসে দুইটা সার্চ আছে, একটা হচ্ছে তোমার গ্রিডি বেস সার্চ আর একটা হলো এই স্টার, দুইটাই ইজি। এই স্টারে অনেক একটু গ্যাঞ্জাম লাগায় ফেলায়, তো গ্যাঞ্জাম কই লাগায় সেটা আমি আলোচনা করবো। চলো অনেক আমাদের ভিডিও এমনি বড় হয়ে যায়, আমরা একটু আস্তে আস্তে শুরু করি। তো ইনফর্ম সার্চে তোমার কিছু জিনিস দেওয়া থাকবে ঠিক আছে, বা তোমার বুঝে নিতে হবে কি কি থাকবে। একটা হলো হিউরিস্টিক ভ্যালু থাকবে। হিউরিস্টিক ভ্যালু মানে কি, এটা হচ্ছে তোমার আসলে এস্টিমেট ভ্যালু। মানে এস্টিমেট ভ্যালু কি জিনিস, মনে করো যে তুমি এবার ঈদে মার্কেট করতেছো, মনে করো যে বা এবার যেহেতু সামনে কোরবানি ঈদ, ধরো কোরবানি ঈদে তোমাদের এবার গরুর বাজেট আছে হলো 1.5 লাখ টাকা সাপোজ, তোমার কোরবানি গরুর ইয়ে আছে হচ্ছে 1.5 লাখ টাকা। তো এটা হচ্ছে তোমার হিউরিস্টিক ভ্যালু, যে তুমি একটা বাজেট দিচ্ছ 1.5 লাখ, 1.5 লাখের ভিতরে তুমি একটা গরু কিনবা ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে তোমার এই যে এইচ স্টার অফ এন, এইচ অফ এন তো হিউরিস্টিক মানে এস্টিমেটেড ভ্যালুটা, আর এইচ স্টার অফ এন মানে অ্যাকচুয়াল ভ্যালু। মনে করো এখন তুমি হাটে গেলা, হাটে যাওয়ার পরে তুমি দেখতেছো তুমি 1.5 লাখ টাকার গরু কিনতে চাইছো, যাই দেখলা যে 1,45,000, তাহলে কি এটা হলো আমার অ্যাকচুয়াল ভ্যালু, যেটা আমার গরুর দাম অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। ডান। এই জায়গায় আমাদের ইনফর্ম সার্চে আমাদের কিছু জিনিস মাথায় রাখা লাগে, একটা হচ্ছে অ্যাডমিজিবল কিনা আর নন অ্যাডমিজিবল কিনা। অ্যাডমিজিবল কখন হবে জানো, যখন হচ্ছে হিউরিস্টিক ভ্যালুর থেকে যখন হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা বড় হয়ে যাবে। মনে করো তুমি 1.5 লাখ বাজেট নিয়ে গেলা, 1.5 লাখ বাজেট নিয়ে যাওয়ার পরে তোমার গরুর দাম হয়ে গেলো 1,60,000, তো তখন এটা কি হয়ে গেল গা, এটা হচ্ছে অ্যাডমিজিবল হয়ে গেল। আর অ্যাডমিজিবল মানে কি, এটা হলো আন্ডার এস্টিমেট হয়ে গেছে গা, তুমি কম বাজেট ধরছো কিন্তু গরুর দাম এবার মার্কেটে বেশি, তো এটা হচ্ছে আমার আন্ডার এস্টিমেট বা অ্যাডমিজিবল। আর নন অ্যাডমিজিবল কোনটা, নন অ্যাডমিজিবল মানে হলো ওভার এস্টিমেট। মনে করো তুমি 1.5 লাখ টাকা ধরে গেছো কিন্তু যাই দেখলা 1 লাখ টাকা গরু, তাহলে এটা কি তুমি অনেক বেশি বাজেট ধরে রাখছো না, তো এটা কি তোমার হচ্ছে ওভার এস্টিমেট বা নন অ্যাডমিজিবল হয়ে গেল। ডান, এগুলো আমাদের ক্লিয়ার হইলো, এগুলো আমরা ম্যাথ করতে করতে বা হচ্ছে আমরা সিমুলেশন করতে করতে বুঝবো। আচ্ছা, গ্রিডি বেস সার্চে আমাদের কিছু কাহিনী আছে দেখো, এখানে ফাংশন অফ এন হবে এই, আচ্ছা একটা কথা বলতে মনে ভুলে গেছিলাম গা, তোমার বাই ডিরেকশনাল সার্চে আমাদেরকে কোনো ইয়া করায় নাই, টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি করায় নাই ঠিক আছে। আচ্ছা, গ্রিডি বেস সার্চে এখন তোমার ফাংশন অফ এন বা এটার যে ফাংশন হবে সেটা হবে হিউরিস্টিক ভ্যালুর সমান, এই জন্য বলছি ফাংশন অফ এন নিজে হলো হিউরিস্টিক ভ্যালু। এটা অত প্যারা নাই, এই জিনিসটা অত প্যারা নাই, এটা তুমি বুঝলে বুঝলা, এটা তোমার আসলে এক্সাম ভাবে আসবে না, জাস্ট বোঝানোর জন্য দিছি। আর জি অফ এন মানে হলো এজ ভ্যালু, কিন্তু কাহিনীটা কি হবে জায়গা, তোমার কোশ্চেনটা দেওয়া থাকবে হলো এগুলা দিয়া, যেমন হিউরিস্টিক ভ্যালুগুলো দেওয়া থাকবে এইচ অফ এন বা ফাংশন অফ এন, যে কোনো ভাবে দেওয়া থাকতে পারে, কোশ্চেন দেখলে বুঝতে পারো। কোশ্চেনটা একটু দেখাই দিই, এই যেমন কোশ্চেনটা না, এখানে কি কোনটা কোন ভ্যালু তুমি বুঝতেছো, তো
তো এখানে এই যে এগুলো হচ্ছে তোমার হিউরিস্টিক ভ্যালু, হিউরিস্টিক এগুলাকে এসজি এজি এভাবে পাথ দেওয়া বলতে পারে, আবার চাইলে এইচ অফ এন বা এফ অফ এন দেওয়া বলতে পারে, ঠিক আছে বললো। আর এই যে জি অফ এন মানে কি এজ ভ্যালু, এজ ভ্যালু মানে কি জানো, এই যে এই এজে কিছু ভ্যালু থাকে না এখানে এখানে এখানে, এগুলো হচ্ছে এজ ভ্যালু জি অফ এন, ঠিক আছে। আচ্ছা গ্রিডি বেস সার্চ হচ্ছে ইনকমপ্লিট, মানে এটা প্রপারলি কমপ্লিট একটা রেজাল্ট দেয় না, আর নন অপটিমাল, বেশি অপটিমাল না। কারণ কি জানো, এটা হচ্ছে সবসময় লেস হিউরিস্টিক ভ্যালু ফলো করে, তার মানে এটা কি প্রায়োরিটি কিউটারে ফলো করে। প্রায়োরিটি কিউতে কি করতে মনে আছে, যে ছোট যে জায়গার হচ্ছে মনে করো যে এস, এস ভ্যালু যেটা ছোট ছিল সেটার মধ্যে ঢুকতো, কিন্তু এই জায়গায় এস না, এটা হলো হিউরিস্টিক ভ্যালুর কাজ হবে, ঠিক আছে। এখানে কি করবে, যে লেস হিউরিস্টিক ভ্যালু আছে ওরে ফলো করব, আর হচ্ছে তোমার ইয়ে কাউন্টই করবো না, এস ভ্যালু কাউন্টই করো না। এস ভ্যালু তোমার কিন্তু কোশ্চেনে তোমার মনে করো যে মারা খাওয়ানোর লেগা, ঠিক আছে, তোমার দিয়ে দিতে পারে এস ভ্যালুগুলা, কিন্তু এটা মনে রাখবা গ্রিডি বেস সার্চে, গ্রিডি বেস সার্চে এস ভ্যালু ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। এটা টাইম কনভার্সন ডিসপ্লেস কনভার্সন বি অফ ডি, বি টু সরি বি টু দি পাওয়ার ডি, এটা তো তোমরা জানোই কিভাবে কি, এটা আমরা গত ভিডিওতে আলোচনা করছি। তো চলো আমরা ডিরেক্ট এখন প্রবলেমে চলে যাই। আচ্ছা প্রবলেমটা দেখো, এখানে প্রবলেমে আমার একটা গ্রাফ দিছে, চাইলো কি যে ফাইন্ড দা ফাইনাল পাথ অ্যাপ্লাইং গ্রিডি বেস সার্চ, হেয়ার এস ইজ দা সোর্স এন্ড জি ইজ দা গোল, ওকে অনেক কিছু বলে দিছে। এখন এই যে এই জিনিসগুলো কি, এগুলো আছে তোমার হিউরিস্টিক ভ্যালু, ঠিক আছে, যেমন এস অফ জি কত 13, তার মানে এটা কিভাবে ইউজ করবা, তোমার হচ্ছে সোর্স কে এস আর জি কে গোল। তাহলে এখন তুমি এখানে একটা কাজ করবা, কি করবা বলতেছি, তুমি প্রথমে কোশ্চেনে বা হচ্ছে খাতায় গ্রাফটা তুলবা, যদি এরকম ভাবে কোশ্চেন থাকে, কোশ্চেন দুইভাবে থাকতে পারে, একটা হেডে তোমার ভ্যালুগুলো দিয়ে দেবে, যে আমি এখন যেভাবে ভ্যালুগুলো লিখবো এইভাবে দিয়ে দিতে পারে, হ্যাঁ। দেখো এস এ থেকে জি পর্যন্ত কত 13, তাহলে এই হেডে লেখা ভালো 13, সরি কত লিখবা 13, আহা কত লিখবো হেডে 13, তাহলে এখানে লিখলাম 13, ওকে। এবার এ থেকে জি কত 12, তাহলে এর উপরে লিখে ভালো 12, ঠিক আছে, এইভাবে লিখে ফেলবা। তবে বি থেকে জি কত 4, তাহলে লিখে ফেলো 4, এবার সি থেকে জি কত 7, লিখে ফেলো 7, ডি থেকে 8, এভাবে প্রথমে এই বিষয়গুলো হচ্ছে লিখে নিবা, হ্যাঁ 8, তারপরে কত আছে ডির পরে আছে হচ্ছে ই, ই কই, ই তো লেখি নাই এখানে, আচ্ছা ই মনে হয় ভুলে তুলি নাই, ই হচ্ছে তোমার হবে 8, হ্যাঁ ইও 8, ই 8 কোশ্চেনে বলা থাকবে, এই জায়গা হচ্ছে ভুলে হচ্ছে তোলা হয়নি, হ্যাঁ। আর এফ এর থেকে কত 2, এফ এর থেকে 2 পাইলাম, এরপরে কত আছে এফ এর পরে এইচ, এইচ এর কত 4, লিখো 4, দেন আই থেকে জি আছে 9, তাহলে আই 9, তারপর এস এর থেকে জি 13, দুইবার উঠে গেছে, এটা ভুলে এই যে একবার তুলছে আরেকবার, আছে সমস্যা নাই। পি থেকে জি কত 20, আর জি থেকে জি কত 0, আচ্ছা জি থেকে জি যে 0, এটা এজ অলওয়েজ 0ই হবে, কারণ কি তোমার গোলের থেকে গোল নোডে যাইতে কি আর বেশি হিউরিস্টিক ভ্যালু দরকার আছে 0। অনেক সময় দেখা গেছে যে তোমার এই জিনিসটা দেওয়া থাকবে না, ঠিক আছে, মনে করো দেওয়া নেই, তখন তুমি কি করবা, তখন তুমি জি টু জিরো 0ই ধরে নিবা, ঠিক আছে ডান। এখন আসো ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা চলি, মানে কিভাবে করবো সেটা দেখি, হ্যাঁ। গ্রিডি বেস্টে তোমার ওপেন আর ক্লোজ থাকবে, আগে যেমন হচ্ছে যে ডিএফএস বিএফএস আমরা ফ্রন্টিয়ার মন্টিয়ার করছি না, এই যে ফ্রন্টিয়ার টন্টিয়ার না, এই জায়গাগুলো ওপেন, একটা থাকবে তোমার ওপেন, একটা থাকবে হচ্ছে তোমার ক্লোজ, এবার সে ক্লোজ, ওপেন আর ক্লোজ, এটা একটু কমায় দিই, অনেক বেশি হয়ে গেছে তাই না। ওপেন আর ক্লোজ রইলো, এখন এটা একটু নিচে নামাই, ওপেন আর ক্লোজের মধ্যে তুমি কোনটার মধ্যে কি লিখবা, হ্যাঁ এটা হচ্ছে কথা। সর্বপ্রথম কথা, এটা সবগুলা অ্যালগরিদমের ক্ষেত্রেই বলছি বা সিমুলেশনের ক্ষেত্রে বলছি, যে সর্বপ্রথমে তোমার সোর্সটা আসবে, তাহলে সোর্সটা নাও এস, আর এখানে করবা কি, এখানে করবা কি যে তুমি ইয়া ইউজ করবা, কি বলে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট বলে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায়, এস এই যে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিবা। এখন এস তো দিলা, এখন কি ওর কি কোনো প্যারেন্ট আছে, নাই, তার মানে ক্লোজ কি এখনো এমটি, তাহলে এই যে জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাই দিবা যে এমটি আছে। আচ্ছা এইবার যে এস এর তোমার চাইল্ড দুইটারে দেখো, চাইল্ড কে আছে এ আর বি, ওই যে দেখো আমরা আগে একবার বইলে আসছি না, যে দেখো ও কি করে ফলো দ্য লেস হিউরিস্টিক ভ্যালু, তাহলে কি লেস যেটা ওইটার আগে নেয়, তাহলে এইখানে সেম টু সেম ভাবে তোমার লেস ভ্যালু কে আছে, বিটা লেস ভ্যালু না 4, তাহলে বির আগে নিবে, তাহলে এস এর চাইল্ড হিসেবে তোমার কে আগে আসতেছে, বি আগে আসতেছে, পরে কে আসতেছে এ আসতেছে,
আর এস টা আছে না, ওই যে আমরা ডিএফএস বিএফএস করছি না যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই জায়গায় ফার্স্ট ইন ফার্স্ট আউট স্যার যদিও আমাদেরকে বলছে যে এই জায়গায় কোনো ফিফো বা লিফো মেথড ইউজ করে না, বাট আমি তোমাদের কইতেছি যে ফিফো মেথড তুমি ইউজ করবা, সোজা কথা ভাই। তো ফিফো মেথড ইউজ করলে কি এস ছিল শুরুতে, তাহলে এস কে যায় পপ হয়ে চলে আসবে, পপ বলো বা হচ্ছে তুমি ডিলেট বলো, ওইটা তোমার উইশ, এস চলে আসলো। এরপরে দেখো বি এ, তাহলে কে আছে শুরুতে বি, তাহলে বি রে কি পপ করে দিবা, বি রে যদি তুমি পপ করে দাও, বি রে পপ করে দিলে বির চাইল্ড হিসেবে কে কে আছে দেখো তো দেখি, ই আর হলো এফ, তাহলে কে আগে আসবে, এফ আগে আসবে, কারণ এফ এর কি ভ্যালু কম, তাহলে ঢোকাই দাও। এখন এই জায়গায় আবার একটা কাহিনী আছে ডিএফএস বিএফএস এ, কিন্তু এই জায়গায় কনফিউজ হয়েও না কেউ, ডিএফএস বিএফএস আলাদা হিসাব, ডিএফএস বিএফএস কি করতাম যে এর এর মতো রাখতাম পরে লিখতাম, কিন্তু এখানে বির জায়গাতেই বসে পারবে কে এফ আর হচ্ছে ই, ঠিক আছে, একটু খেয়াল রাখো, এফ ই দেন হচ্ছে এ, আর এখানে কে আরেকটা ডিলিট হয়ে চলে আসবে এস কমা বি, ওকে আসলো। এরপরে কে পপ হবে বলো তো দেখি, এফ পপ হবে, এফ পপ হলে কে কে আসতেছে আই আর জি, কে আগে আসবে জি আগে ঢুকবে, কারণ জির ভ্যালু কি কম, তাহলে জি আই, তাহলে ঢুকাই, এফ এর বদলে আসবে জি অ্যান্ড আই, দেন তোমার কে থেকে গেল ই রয়ে গেল, আর হচ্ছে এ আগেরটা আগের মতো রয়ে গেল। আর এখানে আমার পপ হয়ে কে কে চলে আসতেছে এস বি, আর এখন নতুন করে ওর সঙ্গী আসলো কে এফ, কারণ এফ কি পপ করে দিলাম। এরপরে কে আসবে জি পপ হবে, জি পপ হলে কি জির কোনো চাইল্ড আছে নাই, তাহলে আমাদের তো লেখার দরকার নাই, না থাকলে ভাই আমাদের আরো ভালো ভাই, তুমি না থাকলা, তাহলে এখানে ঢোকাও আই ই এন্ড হচ্ছে এ, আর এখানে কি করে দাও যে এস বি এফ, লাস্ট অফ অল কে ছিল জি। তাহলে এখন কি আমি কি জি পায়ে গেলাম না, আমার তো গোল জি, তাহলে যখনই তুমি জি পায়ে গেলা গোল পায়ে গেলা তখন কি তুমি এই জায়গায় স্টপ হয়ে যাবে, তোমার ডান, তোমার ম্যাথ এখানেই ডান বা তোমার সিমুলেশন এখানেই ডান। এখন যদি তোমার বলতো যে সোর্স হচ্ছে পি, তাহলে তুমি কি করতা আরো আগাইতা, কিভাবে আগাইতা এই আই রে পপ করতা, চলো আমরা একটু আগাই, মনে করো সোর্স হচ্ছে আমার এইচ, পিও না পি অনেক দূরে, আমরা সোর্স ধরি ধরো এইচ, তাহলে আমরা একটু আগাই দেখি আমরা পাই কিনা, অনেক সময় পাওয়া যায় না, তখন বলবো কি যে এটা অ্যাপ্রোপ্রিয়েট না, ঠিক আছে। ধরো এইচ, যদি এইচ হয় তাহলে কি করবা আইরে পপ করো, আইরে পপ করলে কেউ আছে নাই, তাহলে রাখো ই আর এ রাখো, ই এই যে নীল কালির হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ভার্সন, হ্যাঁ এক্সটেন্ডেড, ঠিক আছে। ইএ, তাহলে ইএ করলে কে কে রইল এই জায়গায় এস এস বি এফ জি, আর নতুন করে কে আসলো ই, সরি আই আই, সরি নতুন করে আসতেছে এখানে আই, কমা দাও কমা আই, ওকে। এরপরে কি ইরে পপ করবা, ইরে পপ করলে কে আসে দেখো তো দেখি, এই যে এইচ চলে আসে না, তাহলে ইরে পপ করার সাথে সাথে এখানে কি আমি এইচ পেয়ে যাবো গা, তাহলে আনো এইচ আর আছে কে এ, তাহলে এখানে ইরে পপ, তাহলে এস বি এফ জি আই এন্ড কে আছে ই, এই যে ইরা চলে আসবে। আচ্ছা আমার কিন্তু গোল এখন কত বলছিলাম আমি, গোল যে গোল বলছিলাম এইচ, তাহলে কি এইচ পর্যন্ত যাওয়া লাগবে, তাহলে চলো যাই এইচ পর্যন্ত যাই, তাহলে এখন এইচটা পপ করে দিলে এইচ পেয়ে গেলাম, এইচের কি আর কোনো ইয়ে আছে কেউ চাইল্ড মেল আছে নাই, তাহলে এইচটা জাস্ট পপ করে দিব, চলো করে দিই, ইজি, দেখছো কত ইজি, ইজি পিজি লেমন কি ইজি। এ রইলো, আর এখানে কে গেল গা এস বি এফ জি আই ই অ্যান্ড লাস্ট অফ অল ওই যে যেটা আমার কাঙ্ক্ষিত এইচ, ডান। এই হচ্ছে কি আমার গ্রিডি বেস সার্চ, এই হচ্ছে অবস্থা। গ্রিডি বেস সার্চের হচ্ছে তোমার ইয়া কি টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি সেম, যে ও বিগ অফ বি টু দি পাওয়ার ডি, বি কি আর ডি কি তোমরা জানোই এই অবস্থা। আর এখানে তাহলে কি ফাইনাল পার্টটা লেখা দেওয়া লাগবে, তো চলো আমাদের তো অ্যাকচুয়াল তো আমরা চাইছিল জি পর্যন্ত, তাহলে আমরা এটার জন্য করি, এটা ফাইনাল পার্টটা কি হবে, চোখের দেখায় ভাইয়া বারবার বলতে চোখের দেখায় ফাইনাল পার্ট দেখো তো দেখি এখানে কি এস বি এফ জি না, তাহলে লেখা দাও যে এস বি এফ জি, এই দেখো এখানে যেটা আইছে এটাই কিন্তু, তাই না, এখানে কিন্তু আমার এস বি এফ জি আইছে তাই না, তো এটাই এস বি এফ জি, এরো এরো ইউজ করো, ঠিক আছে, এরোটা ইউজ করো। আর হচ্ছে তোমার যে এইচ পর্যন্ত বলতো, তাইলে আমার ফাইনাল পাথ কি হইতো, চলো দেখি এফ, এটার একটু টাইনে দেখতে নিয়ে আসি তাই না, ওকে। যদি হইতো তাহলে আমার ফাইনাল পার্টটা কি হইতো, ফাইনাল পার্টটা হইতো এখন একটু খেয়াল করো এস বি ই এইচ, এদিক দিয়ে ঢুকে যেত গা, এখন কি এদিক দিয়ে গেলে কি এইচ পাওয়া পসিবল না, তাহলে তোমার চোখের দেখে তো তুমি বুঝতে পারছো কোন দিকে আসছো, তাহলে এস বি ই এইচ, এস বি ই
এই এমন অনেক কোশ্চেন হইতে পারে যে ভাই আমরা চোখের দেখে বের করে ফেলতে পারতেছি, তাহলে এত কিছু দরকার কি? এত কিছু দরকার কি আসলে? তুমি যে একটা অ্যালগোরিদম, তুমি তো ল্যাব করছো তাই না? আমরা ল্যাবে করছি না, ডিএফএস বিএফএস, তারপরে এই যে এইসব গ্রিডি বেস্ট এসব আমরা ল্যাবে করছি না? তো ল্যাবে আসলে যে আমরা কোডটা করতেছি, কোড কি ফলো করে আমরা হচ্ছে ওই জিনিসটা এখানে শিখি, ঠিক আছে? ওকে ডান। এরপরে আমাদের নেক্সট টপিক এই স্টার, এটা আমাদের লাস্ট টপিক, দেন আমরা ওবিতে জাম্প করবো ইনশাল্লাহ। চলো। আচ্ছা, আমি কিন্তু এই নোটগুলো তোমাদের সাথে এগুলো শেয়ার করতেছি, এগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখো, হ্যাঁ? আচ্ছা দেখো, এইচটার সার্চ কি, এটা হচ্ছে আমরা যে এই পর্যন্ত এই যে আমরা শুরু থেকে শুরু করছি না, যে বিএফএস ডিএফএস ইউসিএস বাই ডিরেকশনাল, দেন হচ্ছে গিয়ে এর আগে করলাম গ্রিডি বেসড, ইনফর্ম সার্চ, দেন হচ্ছে ইউনিফর্ম সার্চ, অনেক কিছু করছি তাই না? তো এই পর্যন্ত যেটা করছি তার মধ্যে সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ বা বেস্ট অ্যালগোরিদম হচ্ছে আমাদের এই স্টার, এআই কোর্সের মধ্যে, ঠিক আছে? এটা কিন্তু তোমার ভাই অ্যালগোরিদমের সাথে মিশতে যায় না, ওই জায়গায় অনেক ভাই বাগা 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 মনে করো যে সার্চ টেকনিক আছে তাই না? তো এখানে মনে করো ওই যে আমি তোমাদেরকে বলে দিছিলাম না একটা কথা উপরে, যে গ্রিডি বেস্টে যে এইচ এইচ অফ এন কি আমার হিউরিস্টিক আর জি অফ এন কি এস ভ্যালু, এই স্টারে তোমার ফাংশন অফ এনও দেওয়া থাকতে পারে, যেটা হচ্ছে তোমার হিউরিস্টিক ভ্যালু প্লাস হচ্ছে এস ভ্যালু, ঠিক আছে? ওকে, এটা এটা বোঝার দরকার নেই। এখন এই জায়গায় কিছু জিনিস যেটা হচ্ছে তোমার লেজ লাগানো কোশ্চেন আইতেই পারে, এই জন্য এই জিনিসগুলো লেখা রাখছে যে এই স্টার উইল ওয়ার্ক প্রবাবলি ইফ দ্য গ্রাফ ইজ অ্যাডমিজিবল আর কনসিস্টেন্স। তার মানে কি, এই জায়গায় ওই যে একটু আগে অ্যাডমিজিবিলিটি আমি বললাম না যে অ্যাডমিজিবল কোনটারে বলতেছি, আন্ডার এস্টিমেট যেটা ওটা অ্যাডমিজিবল, আর কনসিস্টেন্সি কি ওটা একটু আসতেছি, ঠিক আছে? তো এই জায়গায় এই স্টার সার্চের ক্ষেত্রে তোমাকে কোশ্চেন আসতে পারে দুইটা, যে তুমি অ্যাডমিজিবল আর হচ্ছে কনসিস্টেন্স চেক করো, যদি অ্যাডমিজিবল হয় আর কনসিস্টেন্স হয় তাহলে তুমি এই স্টার অ্যাপ্লাই করো, এরকম কোশ্চেন আইতে পারে। অথবা শুধুমাত্র অ্যাডমিজিবল আর কনসিস্টেন্স বলে দিতে পারে, অথবা শুধুমাত্র এই স্টার অ্যাপ্লাই করতে বলতে পারে, ঠিক আছে? এখন কথা হইলো, যদি তোমার মনে করো যে তোমার এটা অ্যাডমিজিবল না, তোমার গ্রাফ যেটা দিচ্ছ সেটা অ্যাডমিজিবলও না কনসিস্টেন্সও না, তো তাহলে কি সেখানে এই স্টার ইউজ করা যাবে না? অবভিয়াসলি যাইবো, বাট প্রপারলি ওয়ার্ক করবে না, জিনিসটা কি কমপ্লিট হবে না, বা ঠিক আছে আমরা যে একটা আশানুরূপ ফল চাই ওই ফলাফলটা আমাদের দিবে না, সোজা কথা। আর টাইম কনভার্জেন্ট স্পেস কনভার্জেন্ট আগেরটাই বিগ অফ বি টু দি পাওয়ার টি। আচ্ছা এখন আসো, অ্যাডমিজিবল চেকিং কিভাবে করবা? কোশ্চেন আসতে পারে না, এই যে দেখো নেক্সট টাইম এক্সারসাইজ রেখে দিয়েছি যে চেক দ্য গ্রাফ ইজ অ্যাডমিজিবল এন্ড কনসিস্টেন্সি, মানে এইভাবে, তার মানে এটা আমি আমার ভাষায় লিখছি, এই জায়গায় আসবে হলো তুমি অ্যাডমিজিবল আর কনসিস্টেন্সি চেক করো, সোজা কথা এটা লেখা থাকবো। তুমি খালি কোশ্চেন পড়বা, কোশ্চেন পড়ার সময় দুইটা জিনিস খেয়াল করবা এই স্টারের, অ্যাডমিজিবল আর কনসিস্টেন্স এই কথাটা আছে কিনা, সাথে এ স্টার এই কথাটা লেখা আছে কিনা। যদি এই স্টার লেখা থাকে তাহলে মনে করো এই স্টার অ্যাপ্লাই করতে গেছে, আর অ্যাডমিজিবল আর কনসিস্টেন্সি বলতে গেছে। আর ইংলিশ তো বুঝিই ভাই, ইংলিশের কোশ্চেন থাকবে বুঝবা না, ইনশাল্লাহ বুঝবা ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা এখন অ্যাডমিজিবল চেকিংটা কিভাবে করবা? তোমাদের হিউরিস্টিক ভ্যালু আছে না, এটা কি ছিল মনে আছে? অ্যাকচুয়াল ভ্যালু তাই না? হিউরিস্টিক ভ্যালু থেকে তোমার অ্যাকচুয়াল ভ্যালুটা বড় বা সমান হইতে হইব, তাহলে হলে ওটা অ্যাডমিজিবল, আর যদি না হয় তাহলে অ্যাডমিজিবল না। এটা আমরা পরে করবো, এই যে নেক্সট এক্সারসাইজটাই করবো, করলে বুঝবা। আর কনসিস্টেন্সি কেমনে চেক দিবা? কনসিস্টেন্সি চেক দিবা হচ্ছে তোমার এই হিউরিস্টিক ভ্যালু থেকে তোমাদের এস ভ্যালু অফ নেইবার, নেইবার মানে কি জানো? প্রতিবেশী। মনে করো এস এর জন্য করতেছ, তাহলে এস এর প্রতিবেশীকে এ, তাহলে এর হচ্ছে গিয়ে এস ভ্যালু, এর এস ভ্যালু কত দেখো তো দেখি, 1 না 1, প্লাস হিউরিস্টিক ভ্যালু অফ নেইবার, তাহলে এর হিউরিস্টিক কত 11, তাহলে এই দুটো যোগ করলে যেটা আসতেছে ওইটা যদি এই যে আমার এই 12 এর সমান বা বড় হয়, সেক্ষেত্রে আমি সেটা কি কইতাছি যে কনসিস্টেন্স, আদারওয়াইজ নো। ওকে ডান। চলো এখন তাহলে আমরা করি, হ্যাঁ এই ওকে। আচ্ছা চলো তাহলে লিখি অ্যাডমিজিবল, প্রথমে অ্যাডমিজিবলটা চেক করি। ভাই এইসব লেখা দেখো না, মেন লেখা দেখলেই হবে, হ্যাঁ? এটা এটা আমার খুবই বাজে হইতাছে, আমি বুঝতেছি, কারণ আমি হচ্ছে মোবাইলের মধ্যে হচ্ছে গিয়ে মাইক্রোসফট ইয়া কইরা দেন হচ্ছে ওইটার হচ্ছে পিসিতে শেয়ার দিয়া করতেছি, ঠিক আছে? তো এর জন্য একটু এই অবস্থা। আচ্ছা অ্যাডমিজিবিলিটি চেক করার জন্য তোমাদের আমি সূত্রটা কি বলছিলাম, যে হিউরিস্টিক ভ্যালু থেকে, এটা হচ্ছে আমার হিউরিস্টিক ভ্যালু, এটা থেকে তোমার অ্যাকচুয়াল ভ্যালুটা বড় বা সমান হতে হবে, অ্যাকচুয়াল ভ্যালুটা বড় বা সমান, তাই না? আচ্ছা চলো তাহলে কিভাবে বের করবো ওইটা দেখি। আচ্ছা এখন হিউরিস্টিক ভ্যালু কত, প্রথমে এস এর জন্য আসো, এস এর জন্য আনি এস, এস এর হিউরিস্টিক কত দেখো দেখি, এস এর হিউরিস্টিক এই যে লেখা 12, এটা একটু বড় করে দিই তাই না, জাস্ট গ্রাফটা দেখা গেছে তাই না, এই বেশি বড় হয়ে গেছে। ওকে দেখো এস এর হিউরিস্টিক কত 12, তাহলে আনো 12 রে। এবার কি করবা, যে অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু কোনটা, প্রথমে তুমি এইটা দিয়ে দাও, এই যে এই চিহ্নটা দিয়ে দাও যে বড় বা সমান হইতে হবে। ওকে বুঝলাম। অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে তুমি যোগ করবা যে কত দিক দিয়ে যাওয়া যাইতেছে, ডি পর্যন্ত, ডি হচ্ছে আমার গোল এখানে। আচ্ছা এই কথাটা লিখতে ভুলে গেছি, এটা আমি মার্ক করে দিই, ডি হচ্ছে আমার গোল, হ্যাঁ? তো গোল পর্যন্ত যাইতে কত ভাবে যাওয়া যায় দেখো তো দেখি, এই যে একভাবে, যে 1 + 1 আর 10, মানে এই যে এজ ভ্যালুটা যোগ করবা তাইলে বুঝবা যে অ্যাকচুয়াল ভ্যালু কত। 1 + 1 2 আর 10 এ কত 12, ওকে মিলছে 12 রাখলাম।
আরেকটা ভাবে যাওয়া যায় না, দেখো তো এই যে ডি বি হয়ে যে বি দিয়ে দিতে যাওয়া যায় না, যায় কিন্তু। তাহলে কি যত ভাবে যাওয়া যায়, ম্যাটার করে না যে ওই তুমি অনেক দূর দিয়ে যাইতেছো, এটা কোনো ম্যাটারই করে না। ম্যাটার করে কত যাওয়া যায় সবগুলা ক্যালকুলেশন করো, কমা দিলা, কমা দেওয়ার পরে কি দেখলা যে 10 আর 3 কত 13, 13 ও কি বড় আর 12 কি সমান, তাহলে কি এটা কি আমি নিব? অবশ্যই নিব, এটা নিয়ে নিলাম। এরপরে এসেটটা ডান, এরপরে এতে আসো, এতে আসো সবগুলোর জন্য চেক করা লাগবে, সবগুলো নোডের জন্য খুঁটা খুঁটা চেক করা। এতে আসলা, এর তোমার হিউরিস্টিক ভ্যালু কত 11। এগুলা কি তোমার হচ্ছে পাশে এইচ অফ এন দিয়ে লেখা থাকবে, মনে করো পাশে এইচ অফ এন দিয়ে লেখা থাকতে পারে, আবার এরকম হেডের মধ্যে দিয়ে দিতে পারে হিউরিস্টিক ভ্যালুগুলো। হেডের মধ্যে থাকলেও কিন্তু হিউরিস্টিক ভ্যালু, আরেকবার বলে দিলাম। আচ্ছা এখন 11 এর থেকে কতভাবে দিতে যাওয়া যায় দেখো তো, একভাবে, আর কোনো ওয়ে আছে? তুমি যে এইভাবে ঘুরতে যাও, এটা দিয়া তুমি এইভাবে ঘুরবা না, ঠিক আছে? এত ঘোরাঘুরির দরকার নেই যে 1 3 10, এটা দরকার নেই, ওটা তো ব্যাকওয়ার্ড হয়ে যাচ্ছে, তাই না? এটা তোমার এরো চিহ্নগুলো দেওয়া থাকবে, এরো চিহ্নগুলো আমি দিতে ভুলে গেছি গা, এরো চিহ্নগুলো দেওয়াই থাকবে যে ইয়া যে অবস্থা, এই যে মনে করো এই, আয় হায় এমন হইলো কেন, একটু মুছি। এরো চিহ্নগুলো এরকম করে দেওয়া থাকে, এই একটা এরো, এই একটা এরো, যে কোন দিকে তুমি যাইতে পারবা, ঠিক আছে? এই একটা এরো, এরো চিহ্ন ধরে ধরে তুমি আগাবা, এই একটা এরো, এরো চিহ্ন যদি ধরে আগাও তাহলে কি এটা এ দিয়ে তুমি যাইতে পারতেছিলে, এস এর জন্য বি দিয়ে যাইতে পারতেছিলে, এর জন্য কি তুমি উল্টা যাইতে পারতেছো? এরো চিহ্ন কি দেওয়া আছে? নাই। যদি দেওয়া না থাকে তাহলে কি একদিকে যাইবা, তাহলে 10 আর 1 কত হয় 11, তাহলে কি এটা সমান হয়েছে না? সমান বা বড় কইছে, তার মানে সমান হইলো কিন্তু চলবে। তাহলে কি এটা আমরা কি করব, নিলাম, ওকে নিলাম। এবারে বির ক্ষেত্রে আসো, বির কত, বির হিউরিস্টিক কত 0 না, তাহলে রাখো বি, বি হচ্ছে আমার 0। তাহলে 0 থেকে ডি পর্যন্ত যাইতে দাও তো আমার নেইবার ইয়ার এস কত 10, তাহলে 10 আর 0 এটার কত আর তো নাই, তাহলে খালি 10, তাহলে 10 এটা বড় হইছে না? তাহলে কি এই গ্রাফটাকে আমি বলতে পারি যে দিস গ্রাফ ইজ অ্যাডমিসিবল? ইয়েস। তাহলে এখানে লিখে দিবা যে সিম্পলি এখানে লিখে দিবা যে দিস গ্রাফ ইজ অ্যাডমিসিবল। কি লিখছে জানি না ভাই, বহুত কষ্টে লিখতেছি, মনে করো যে লিখছি অ্যাডমিসিবল, হ্যাঁ ডট ডট অ্যাডমিসিবল। এখন তুমি কনসিস্টেন্সি চেক দাও, কনসিস্টেন্সি কিভাবে চেক দিবা? ওই যে ওয়ে বলছি শুরুতেই, চলো একটু নিচে নামাই নিয়ে আসি ওরে, দেন আচ্ছা সাইডে নেই, সাইডে না কনসিস্টেন্সিটা চেক দেই। ওকে আসো, কনসিস্টেন্সি চেকটা কিভাবে হবে? তাহলে নেইবারের প্রথমে হচ্ছে তুমি সোর্সটা ডাক দিবা। ধরো আমি প্রথমে করতে চাইতেছিল এর জন্য আর হচ্ছে বির জন্য, তাহলে এর সোর্স কে দেখো তো, দেখি এখানে এর সোর্সটা আমার কে আছে, এর সোর্স কি এস না? তাহলে আনো প্রথমে এস কে ডাক দাও যে এস ভাইয়া চলে আসো। এরপরে তুমি কার জন্য করতেছো? এর জন্য করতেছো, এরে আনো। এরপরে তুমি এখানে হাইফেন দিয়ে লিখবো হলো ওর সোর্সের যে হিউরিস্টিক ভ্যালু, কারণ ওই সোর্সের হিউরিস্টিক ভ্যালুর বেসিসই আমরা করতেছি। এই যে তুমি হিউরিস্টিক ভ্যালু দেখতেছো, এটা কার হিউরিস্টিক ভ্যালু? এটা অ্যাকচুয়ালি তোমার সোর্সের হিউরিস্টিক ভ্যালু। তাহলে সোর্সের হিউরিস্টিক ভ্যালু কত 12 আনলা, 12 আনলা। এরপর এর থেকে বড় হতে হবে কি, যে তোমার ওর নেইবারের কি এজ ভ্যালু প্লাস হিউরিস্টিক ভ্যালু। আচ্ছা নেইবারের এজ ভ্যালু কত দেখো তো, এজ 1 না, নেইবারে যাইতে এজ কত লাগছে 1 লাগছে না, তাহলে আনো 1 আনলা প্লাস নেইবারের হিউরিস্টিক ভ্যালু কত 11 না, তাহলে এস এর নেইবার কে এ, এর হিউরিস্টিক ভ্যালু কত 11, তাহলে আনো কত হয় 12। তাহলে কি এটা কি কনসিস্টেন্স? অবশ্যই, কারণ কি এটা কি আমার এর থেকে বড় বা সমান হয়েছে, সমান হয়েছে, এটাই কনসিস্টেন্স। তাহলে এটা আমরা টেক করব, নিয়ে নিলাম, ওকে ডান। এরপরে কি বির জন্য করি, চলো সেম টু সেম, এস বি হাইফেন দিয়ে কার হিউরিস্টিক ভ্যালু থাকবে, সোর্সের হিউরিস্টিক ভ্যালু কত 12, 12। এরপরে বড় হবে কি, এখন দেখো তো এস এর থেকে বিতে যাইতে এস ভ্যালু কত 3, তাহলে আনো 3 প্লাস বির হিউরিস্টিক কত 0, তাহলে 3 আর 0 যোগ করলে কত হয় 3 হয়। মানে এটা কি তোমার কনসিস্টেন্স হইলো? এটা বড় হইলো 12 থেকে 3 বড় না, 12 থেকে 3 কখনোই বড় হইতে পারে না, তাহলে কি এটা কাটা বাদ। তাহলে এখন কি শুধু এটা বাদ না, যদি তোমার মনে করো যে তুমি অনেক বড় একটা গ্রাফ দিছে, অনেক বড় গ্রাফের মধ্যে তুমি একটা ইনকনসিস্টেন্স পাইছো, তাহলে ফুল গ্রাফটা ইনকনসিস্টেন্ট, ঠিক আছে? এটা খেয়াল রাখো যে একটা ইনকনসিস্টেন্স মানেই পুরা গ্রাফটা ইনকনসিস্টেন্স, তার মানে কি পুরা গ্রাফটা ইনকনসিস্টেন্ট, কিন্তু আবার এই গ্রাফটা কিন্তু অ্যাডমিজিবল, ঠিক আছে? আবার এখন যদি অ্যাডমিজিবলের মধ্যেই মনে করো যে তুমি একটা নন অ্যাডমিজিবল পাইছো, তার মানে পুরা গ্রাফটাই নন অ্যাডমিজিবল, মানে একটা যদি নন পাও তাহলে ওই পুরাটা নন। ডান, আমাদের এটার অ্যান্সারও ডান। এর একটু বড় আসলেও তোমরা করতে পারবে আশা করি, বড় দিলে আমাদের অনেক টাইম দেখা যায় সেভ হয় না, ভিডিও বড় হয়ে যায়, এই জন্য ছোটো করে করলাম। তোমাদেরকে আমি এক্সারসাইজ ইনশাল্লাহ কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, ওগুলো থেকে এক্সারসাইজ করে নিও, না বুঝলে আমাকে ইনশাল্লাহ নক দিও, হ্যাঁ? আমার ওই যে নিচে ফেসবুক টেসবুক ইনস্টাগ্রাম সবই দেওয়া আছে, তোমরা নক দিও, আমি আছি ইনশাল্লাহ। এরপরে
আমরা চলে যাব হচ্ছে আমাদের এই স্টার কিভাবে করতে হয়। তো এই স্টারটা আরো ইজি, ঠিক আছে, আরো ইজি বলতে তুলনামূলক ইজি। তো এখানে তোমার কোশ্চেনটা থাকবে এরকম যে ফাইন্ড দ্য লোয়েস্ট পাথ কস্ট টু রিচ দ্য গোল নোড ইউজিং এই স্টার সার্চ, এরকম একটা বলা থাকবে। আর হচ্ছে সোর্স কোনটা আর হচ্ছে গোল কোনটা বলা থাকবে। আচ্ছা, আমরা সোর্স আর গোলটা একটু নোট করি। সর্বপ্রথম সোর্স হচ্ছে আমার এখানে পি, আরে 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 আরে, সাদা কালি এসে পড়ছে, এরকম কথা। এই যে সোর্স হচ্ছে আমার পি, আর আমার গোল হচ্ছে টি। ওকে, এখন এটা একটু কিন্তু লেন্দি, আরেকবার একটা জিনিস মাথায় রেখো, এটা কিন্তু একটু লেন্দি আছে, ঠিক আছে। যেহেতু এটা একটু লেন্দি, তাহলে আমরা একটু জায়গা নিয়ে করি এটা, হ্যাঁ। ওকে, এখানে তোমার কি করা লাগবে, প্রথমে হচ্ছে তোমার প্রত্যেকটার জন্য ট্রাভার্স করা লাগবে। যেমন পি থেকে কিউ একবার করবা, এটাতে দেখাচ্ছি। প্রথমে তুমি মনে করো যে পি থেকে কিউ একবার করবা, দেন পি থেকে আর একবার করবা, দেন পি আর শেষ, এরপর তিনটার জন্য যাবা পি আর এস, দেন কি পি কিউ আর, মানে যতবার ভাবে সম্ভব ততভাবে যাইতে হবে। কোনো মেনটেন করা লাগবে না যে এইভাবে, বাট মেনটেন করা কি যে প্রথমে দুইটা নিবা, তবে তিনটার যতগুলো পসিবল তিনটা নিবা, তবে চারটার যতগুলো পসিবল চারটা নিবা। কিভাবে করবা চলো শুরু করি, তাইলে বুঝবা। যে পি প্রথমে আনতেছে কি আমি পি কিউ, এবার ঠিক আছে না? ওকে, এবার ঠিক আছে। পি কিউর ক্ষেত্রে এখানে একটু দেখো তো, পি থেকে কিউ এখন কি করবা আসলে, এখন পি কিউ তো লিখা ফেললা, যে পি কিউতে কি করবা। এই যে যে তোমার এই হিউরিস্টিক ভ্যালুগুলো আছে না, হিউরিস্টিক ভ্যালুগুলো এই যে এগুলোর সাথে হচ্ছে তোমার এজ ভ্যালুটা খালি যোগ দিবা কনসিস্টেন্সিতে যেভাবে করছো। এখানে দেখো আমার এস কত 1, আর কিউর হচ্ছে গিয়া যোগ করবা কারে জানো, কিউর হচ্ছে হিউরিস্টিক। তাহলে 1 প্লাস 6 আনো, 1, কিরে ভাই কাজ এত দূরে চলে যাচ্ছে কেন, 1 প্লাস 6 ইজ হলো কত 7। আচ্ছা, আর সবচেয়ে ছোটটা নিবা, যেমন পি কিউ কিন্তু আমার পরবর্তীতে আরেকটা আসতে পারে, তার মানে কি আমরা সবচেয়ে ছোটটাই নিব। তাহলে এটা কি নিলাম, ওকে, আপাতত ইনিশিয়ালি এটা নিলাম। এবারে কি পি থেকে আরে যাওয়া পসিবল, তাহলে পি থেকে আরে যাও, পি টু আর, পি টু আরে দেখো তো এজ ভ্যালু কত, এজ ভ্যালু এই যে 4, তাহলে নাও 4 প্লাস এখানে কি আর এর হিউরিস্টিক কত 2, তাহলে নাও 2 কত হয়, তারপরে 5 6। ওকে, নিলাম নিলাম, এটাও নিলাম। এরপরে দেখো এখন কি আর দুইটা সম্ভব, পি থেকে আর কি দুইটা সম্ভব, সম্ভব না। এবার কি তিনটায় চলে যাই, তাহলে চলো প্রথমে তুমি পি কিউ আরও যাইতে পারো, পি আর এসও যাইতে পারো, এজ ইউ উইশ। চলো আমরা প্রথমে পি আর এস যাই, ঠিক আছে। তাহলে যদি পি আর এস আমরা যাই, তাহলে নিয়ে নিই পি আর এস। তাহলে প্রথমে কি পি থেকে আর এ যাইতে হচ্ছে তোমার ই কত, এস কত, এস 4, তাহলে নাও 4 প্লাস আর এর থেকে এসে যাইতে এস কত 2, এ দেখো তিনটা খেয়াল করো 2। এরপরে কি লাস্টে কি আবার এজ নিবা না, এখন হচ্ছে তুমি এস এর ইয়াটা নিবা, হিউরিস্টিকটা নিবা, মানে যেটা গোল থাকবে না এই জায়গায় ওটার হিউরিস্টিক, আর বাকি দুটার এজ, মানে বাকি যে করে থাকো ওটার এজ, আর যেটার হচ্ছে তুমি ইয়া নিতেছো গোল থাকতেছে জায়গা। যেমন এখানে দেখো, এখানে হিসাবটা বুঝিও, এটা কি আমার, এটা হচ্ছে আমার গোল সোর্স, আর এটা কি আমার গোল। তাহলে পি থেকে আরে যাইতে এই যে এজ ভ্যালু নিবা, আর থেকে এসে যাইতে এজ ভ্যালু নিবা, আর এস এরটা কি নিবা, এস এরটা হচ্ছে তুমি হিউরিস্টিক ভ্যালু নিবা। ডান। তাহলে 4 5 6 আর একে 7, ওকে 7, তাহলে রাখলাম 7 নিলাম। ওকে, এবার কি পি আর এস ডান। এবারে কি পি কিউ এস যাই, পি কিউ এস তো পসিবল, যে পি কিউ এস তাহলে নেই পি কিউ এস। পি কিউ এস গেলে পি থেকে কিউতে যেতে কত লাগে 1, দেন কিউ থেকে এসে যাইতে, কিউ থেকে এসে যাইতে লাগে 5, আর এস এর হিউরিস্টিক কত 1, আগে তো দেখলাম তাই না, এই যে এস এর হিউরিস্টিক, এই যে হিউরিস্টিক এখানে লেখা। তাহলে 5 রেখে 6, 6 রেখে 7, দেখো তো দুইটা দিয়ে কি যাইতে 7 লাগছে না, হ্যাঁ, তাহলে দুইটা দিয়ে 7 লাগলো, দুইটাই তাহলে দুইটাই টেকেন। তাহলে একে লাস্টেরটা নিবা, হ্যাঁ লাস্টেরটা নিলাম। পি কিউ এস শেষ, পি আর এস শেষ। এবার চলো আরেকটু আগাই, আরেকটু আগাইলে এখন কে আসে একটু খেয়াল করি, আর তিনটার কিন্তু এখন আরো বাকি আছে। যেমন আমরা পি কিউ আরও যাইতে পারি না, পি কিউ এস তো গেলাম, পি কিউ আর যাইতে পারি, পি কিউ টি যাইতে পারি, তাহলে পি কিউ এস আর আনি, মানে এটা কোনো মেনটেন করার দরকার নেই যে এটার পরে এটাই, কিন্তু সবগুলোই আনতে হবে। যেমন পি কিউ আর তাহলে পসিবল, চলো পি কিউ আর আনি। আর এরো চিহ্ন খেয়াল করো, এখন কিন্তু পি আর কিউ যাও না, কারণ কি পি আর কিউতে যাওয়ার কি ওই আছে, কোনো এরো আছে নাই, এরো চিহ্নটা মেনটেন করা লাগবে। তাহলে পি কিউ আর, চলো পি কিউ আর নেই, পি কিউ আর আমাদের ডেস্টিনেশন কি টি, তাই না, টিতে পৌঁছাইলেই ওইটাই হলো আমার ডান। এখন টিতে কি আমার কয়েকবার পৌঁছাইতে পারি না, আচ্ছা ওইটা আসতেছি, আসতেছি। যেমন পি কিউ আরে গেলাম, পি কিউ আরে দেখো তো পি থেকে কিউতে যাইতে কত 1,
আর কিউ থেকে আর এ যাইতে 2, আর আর এর হিউরিস্টিক কত, আর এর হিউরিস্টিক 2, তাই 2 + 2 কত 4, আর 1 এ কত 5। আরে কি 1 লিখলাম কেন, পাগল পাগল হয়ে গেছি নি, 5। ওকে 5 তো লিখলাম। এখন দেখো তো আরেক আমরা আরেকবার গেছিলাম না, এই যে 6, তাহলে তখন কি 6টা বাদ, কিন্তু আমাদের এই 5টা টেকেন। ঠিক আছে, 6টা বাদ হলো কেন, কারণ এটাও কিন্তু আমরা আরে গেছি, ডেস্টিনেশনটা খেয়াল করতে হবে যে কিউতে যাওয়ার ডেস্টিনেশন, আর এ যাওয়ার ডেস্টিনেশন, এস এর ডেস্টিনেশন, তাহলে কি আমরা পি আর এ পি থেকে আর এ ডিরেক্ট যেতে 6 লাগে, বেশি লাগতেছে না আমার পি কিউ আর এর থেকে, তাহলে কি এটা বাদ, যেটা বেশি লাগবে ওইটাই বাদ। ঠিক আছে, তাহলে কি আমরা নিলাম, এটা নিলাম। ওকে, এটা পি কিউ আর যে 5 পেলাম এটা আমরা নিয়ে রাখলাম। ওকে, এরপরে আরো কোনো কি 3টা যাওয়া পসিবল, দেখো তো দেখি। আর 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 তো আমি 3টা যাওয়া পসিবল, হ্যাঁ আরেকটা আছে যে পি কিউ টি, চলো নেই পি কিউ টি। তাহলে পি থেকে কিউতে যাইতে কত লাগে, পি থেকে কিউতে যাইতে 1, ওকে 1 প্লাস কিউ থেকে টিতে যাইতে 12 প্লাস টির হিউরিস্টিক কত 0, তাহলে 12 আর 1 কত 13। আচ্ছা, ইনিশিয়ালি এটা রাখলাম। এখন কি এটা কি আমার একটা সোর্স পাইছি না, আমাদের সরি সরি কি পাগল পাগল হয়ে গেছে, টি কি আমার ডেস্টিনেশন না, তাহলে একটা ডেস্টিনেশন পাইছি, তাহলে এটা আমরা রাখলাম, এটার মধ্যে একটা স্টার মার্ক দিয়ে রাখবা। ঠিক আছে, যে এটা আমরা পাইছি, একটা পাইলাম। এটা কি সবচেয়ে লোয়েস্ট, তুমি কি শিওর এটাই সবচেয়ে লোয়েস্ট? না আমি শিওর না, তার মানে কেমন আমি আরো সামনে আগাবো। এটা যদি শিওর হইতা তাহলে এই জায়গায় তুমি থামতা। শিওর কখন হবা, যখন এই গ্রাফটা অ্যাডমিসিবল এন্ড কনসিস্টেন্স হবে, তখন হচ্ছে তুমি শিওর যে তুমি ফার্স্টে যেটা পাইছো ওইটাই হচ্ছে তোমার সবচেয়ে লোয়েস্ট ভ্যালু। যদি অ্যাডমিসিবল বা হচ্ছে হিউরিস্টিক বলে কেন কনসিস্টেন্স না হয়, সেক্ষেত্রে তোমার প্রতিটা ট্রাভার্স করে করে দেখতে হবে। যেমন এটা হচ্ছে না, এখন এটা যদি আমি করতাম তাহলে দেখতে পারতো যে না, এখন করি নেই, বাট এটা আমাদের ক্লাসে এটা করাইছিল তো আমি জানি। ঠিক আছে, তো পি কিউ টি করলাম। এখন কি আর 3টা পসিবল, পি কিউ টি না আর কোনো 3টা পসিবল, এবার 4টায় চলে যাই। চলো 4টায় গেলে সর্বপ্রথম আমার চোখে পড়তেছে পি কিউ আর এস, তাহলে চলো পি কিউ আর এস করি। পি কিউ আর এস কি করবা, প্রথমে পি থেকে কিউতে যাইতেছ কত 1। আচ্ছা, এই জায়গা কয়টার এজ ভ্যালু, এটা ওই হচ্ছে সবচেয়ে ইজি মনে রাখার, যে এজ ভ্যালু তুমি কয়টা নিবা, আর হচ্ছে তুমি ইয়ার ভ্যালু কয়টা নিবা। কি বলে মানে লাস্টেরটা তো ইয়ার নিবা, তুমি জানোই হিউরিস্টিক। এজ ভ্যালু কোনটা কোনটা নিবা, এই যে এগুলো দেখে বলতে, পি থেকে কিউতে যেতে একটা এরো না বা হচ্ছে একটা দাগ না, এটা এজ ভ্যালু। কিউ থেকে আরে যেতে এজ ভ্যালু, আর থেকে এসে যেতে এজ ভ্যালু, লাস্টেরটা জাস্ট নিবা কি হিউরিস্টিক। ডান, তাহলে পি থেকে কিউতে কত 1, দেন কিউতে থেকে আরে কত 2, দেন আর এর থেকে এসে কত 2, আর এসে কত, এসের হিউরিস্টিক হচ্ছে 1, তাহলে না 1 + 1 টোটালিতে কত আসে, যে 1 + 2 3 4 5 6। ওকে 6। এখন এসি কে আমরা আগে আরেকবার গেছিলাম, হ্যাঁ এই যে 7, তার মানে আগের 7টা এখন বাদ, আমরা এখন কি নতুন 6 যেটা আছে সেটাই নিয়ে নিব, তাই না? তাহলে 6 টেকেন। ওকে টেকেন হইলো। এরপরে কি পি কিউ আর এস গেল, এবার কি আমাদের আর পসিবল 4টা, পি কিউ আর এস, পি টি না নাই, পি আর এস টি, পি আর এস টি, দেখো এই যে একটা পসিবল 4টার পি আর এস টি, তাহলে চলো এটাই যাই, পি আর এস টিতে যাই। পি আর এস টি, টি কিন্তু আমাদের আরেকটা ডেস্টিনেশন, তাহলে এটা একটু তোমার স্টার মার্ক থাকবে, কারণ এটা আমরা আরেকটা পাইতে যাইতেছি। তাহলে পি থেকে আরে যাইতে কত লাগে 4, লিখে ফেললাম 4, এই 4 প্লাস আর এর থেকে এসে যাইতে কত লাগে 2, লিখে ফেললাম 2। এরপরে এস এর থেকে টিতে যাইতে কত লাগে 3, আর টি তো আমার গোল, তার মানে টি তো 0, এটা আমরা জানি। তাহলে কত হয় 4 আর 1 সরি 4 আর 2 5 6 7 8 9। এখন দেখো 13 থেকে কম পাইলাম না, আমরা কিন্তু উপরে আরেকটা পাইছিলাম টির জন্য, তাহলে কি এখন কি এই যে 13টা পাইছিলাম না, 13 বাদ 9 টেকেন। ঠিক আছে, ওকে 4টার শেষ, 4টার আমাদের শেষ। এবার আমরা চলে যাব নাকি 4টার আমরা আরো আছে একটু দেখি। পি কিউ আর এস টি, এই যে দেখো, হ্যাঁ 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 আরেকটা আছে পি কিউ আর এস টি, তাহলে টিতে যাওয়ারই আমরা আরেকটা পেয়ে গেলাম যে পি কিউ আর এস টি। চলো নিয়ে নেই, তুমি এটা কি চোখে দেখবা ভাই, দেখলেই বুঝবা যে তোমার 4টার আর কয়টা পসিবল। হ্যাঁ চলো এবার আমি আমি কিন্তু এই যে কনস্ট্যান্ট, আমার কিন্তু খাতা খোলা নাই, সত্যি কথা যেটা, আমি কিন্তু দেখে দেখেই কইতাছি যে আচ্ছা এই যে যাওয়া সম্ভব, এই যে যাওয়া সম্ভব, তাহলে আমার পি কিউ আর এস টি আরেকটা যাওয়া সম্ভব। চলো যাই, পি কিউ আর, ও না সরি, পি কিউ আর এস টি গেল তো 5টা চলে গেল গা, 4টার কি আমাদের আর আছে একটু দেখে নি। পি কিউ, এই যে একটা পসিবল পি কিউ এস টি, আমরা 5টায় চলে গেছিলাম, সরি 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 মাই ব্যাড মাই ব্যাড। তাহলে আমাদের কিন্তু 4টায় আরেকটা পসিবল,
আর আচ্ছা একটা কথা, আমি যে পাঁচটাটা যাইতেছিলাম গা, এটা কি তুমি এখন কি তুমি বলতে চাও যে আমি যে এখন মাঝখানে পাঁচটাটা লিখি এটা ভুল? না ভাই, এটাও ঠিকই আছে, এটাও কিন্তু ভুল না, তুমি লিখতেই পারো। ঠিক আছে, তোমার যে একদম মেনটেন করা লাগবে শুরুতেই বলছি, এটা মেনটেনের কোনো বিষয় নেই, সবগুলো ট্রাভার্স চলে এলো। তুমি শুরুতে যে পাঁচটা দিয়ে শুরু করতে, লাস্টের দুইটা আনতে সমস্যাই নেই ভাই। তো এখন চারটার জন্য আরেকটা যেহেতু আছে, আমরা আমরা একটু মেনটেন করবো, তাহলে জিনিসটা সুন্দর লাগে আসলে। তাহলে পি কিউ এস টি, পি কিউ এস টি কে আমরা করছি, করি নাই, তাহলে চলো পি কিউ এস টি করি। পি কিউ এস টি, তাহলে পি থেকে কিউতে কত দেখো তো, পি থেকে কিউতে হলো 1, কিউ থেকে এস এ কত, কিউ থেকে এস এ 5, আর এস এর থেকে টিতে কত 3, আর টি তো 0, তাহলে কত হয় 5 আর 1 6, 7 8 9, এটাও কি 9, তাহলে দুইটাই 9, তাহলে কি দুটারই কি টেক করবো না? তার মানে কি এটাও আমার হচ্ছে রাখলাম, আচ্ছা রাখলাম, কারণ একটা 9 তো আমরা নিছি, তাহলে আরেকটা 9 আমরা রাখলাম, কারণ পরবর্তী যেটা ওইটাই আমরা রাখতেছি। হ্যাঁ, পরবর্তীটা রাখবো, একদম লাস্টেরটা রাখবা, ঠিক আছে রাখলাম। এরপরে আমাদের কি আর চারটা পসিবল? এখন আমি যতটুকু দেখতেছি যে পি কিউ এস টি আমাদের হয়ে গেছে গা, না আর চারটা নেই। এবার তাহলে চলো পাঁচটায় চলে যাই। পাঁচটা কি, পি কিউ এস টি, আর কি কিছু আছে? আর কিছু বাদই নাই, তাহলে মানে শুধু একটাই বাকি আছে, যে পি কিউ আর এস টি, এস টি হইতেছে, এটা তো করলাম। পি কিউ আর এস টি, এই পাঁচটাটাই বাকি, চলো করি, দেখি এটা কি কম পাই কিনা। পি, নিচে চলে যাচ্ছে, ওকে, পি কিউ আর এস টি, তাহলে বলো তো এখানে কয়টা এস ভ্যালু যোগ করবো আর কয়টা হিউরিস্টিক বলো দেখি। এটা কিভাবে বুঝবা? যে দাগগুলা দেখা, যে এই এক, এই যে কোন দাগগুলা, এই যে এই একটা, দুইটা, তিনটা, চারটার হবে কি আমার এস ভ্যালু যুগ, আর লাস্টেরটার কি হিউরিস্টিক যুগ। ওকে চলো করি। পি থেকে কিউতে যাইতে, পি থেকে কিউতে যাইতে 1, ওকে 1 আনলাম, প্লাস কিউ থেকে আরে যাইতে, কিউ থেকে আরে যাইতে কত 2, ওকে 2 আনলাম, দেন আর এর থেকে এসে যাইতে কত 2, ওকে আবারও 2 আনলাম, দেন এস এর থেকে টিতে যাইতে কত 3, ওকে 3 আনলাম, আর টির হিউরিস্টিক কত, টির হিউরিস্টিক হলো 0, ওকে 0 আনি। চলো এখন এটারে ইয়ে হয়ে গেছে না, ওকে। তো এখন এটারে হচ্ছে আমি ইয়া করলে কত হয় দেখো তো, 2 আর 1 3, 3 আর 2 4 5 6 7 8, কত আসতেছে ভ্যালু 8 ইজ ইকুয়াল টু, আর ইজ ইকুয়াল টু উঠে না কেন 8। এখন দেখো এটা আমাদের একটা স্টার বসবে, দেন এরও একটা স্টার বসবে, কারণ যেগুলো হচ্ছে তোমার গোল নোট পর্যন্ত পৌঁছাইছে ওগুলো আমাদের একটা করে স্টার দিবা। তাহলে এখন একটু অ্যানালাইজ করো, সবচেয়ে ছোট কোনটা, এই 8 না? হ্যাঁ সবচেয়ে ছোট, কিন্তু আমি এই 8 এরটাই পাইছি, তাই না? আর কিছু পাইছি কি আমি এখানে? না, তাহলে এইটাই কি আমার, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। রেজাল্টটা কি চাইবে? যে ফাইন্ড দ্য লোয়েস্ট পাথ কস্ট, এটা কিন্তু তোমার পাথ চাইবো না যে তুমি পাথটা বের করো। আর যদি পাথ বলে তাহলে বইলা দিলা যে কি পাথ, কিন্তু আবার না পাথ কি পি কিউ এস টি, এটা চারটা, এটা কিন্তু আমার পাথ। যদি পাথ বলে তাহলে শর্টেস্ট পাথ লিখবা, আর যদি পাথ না বলে কস্ট বলে তাহলে কি কস্টের দিক দিয়ে কি আমার এটাই সবচেয়ে কম 8। আর কত ছিল দেখো তো, এই যে আমরা টিতে পৌঁছাইছি জায়গায় 9, টিতে পৌঁছাইছি এটা 9, টিতে পৌঁছাইছি 13, এটা তো ওভার এক্সেস ভাই, ও তো আগেই বাদ, ওরে তো আমি শুরুতে লাত্তি মারলাম। তার মানে কি এটাই হচ্ছে আমাদের পাথ কষ্ট, তো এইভাবে হচ্ছে আমাদের পাথ কষ্টটা বের করতে হবে। তো এই তো আমাদের 80 to 85 মার্ক শেষ, আমাদের এখন শুধু কিছু থিওরি বেসিসের পড়ালেখা আছে। আর 8 পাজল প্রবলেমটা আছে, 8 পাজল প্রবলেমটা দেখাই দিব, এটা হচ্ছে তোমার ওবিতে আসবে, আসার সম্ভাবনা আছে, আসবে। যে আমি তো কোশ্চেন করি নাই বা কোশ্চেন দেখি নাই, বা স্যারও ওইভাবে বলে নাই, তো 8 পাজলটা স্যারে বলছে আসার সম্ভাবনা আছে, তো ওইটা একটু দেখাই দিতেছি। আর হচ্ছে ওবি বাটে কিছু থিওরি টিওরি আছে, ওগুলো একটু দেখাই দিতেছি। তো চলো ওকে, এখন হচ্ছে আমরা ওবি বেসিসে যেগুলো আছে, যেমন এজেন্ট আছে, দেন হচ্ছে আমাদের পিয়াস মডেল আছে, আর হচ্ছে 8 পাজল আছে, এই তিনটা জিনিস দেখবো, তাহলে ইনশাল্লাহ ওবিতে আমরা ফুল মার্ক। হ্যাঁ, তো এখন এখানে যদি আমরা এজেন্ট নিয়ে পড়াশোনা করি, এজেন্ট আসলে কি জিনিস? এজেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে, মনে করো তোমার একটা রোবট আছে, রোবটের ব্রেন্ডারে তুমি বলতে পারো এজেন্ট, ঠিক আছে? যে ওরে তুমি একটা কিছু দিয়া দিবা শুরু থেকে, যে এই যে ভাইয়া তুমি নাও এই কাজগুলো, তুমি নাও এই কাজগুলো হচ্ছে তুমি আমার কইরা দিবা। তো একটা সেট কইরা দিতেছো তুমি ওরে, ঠিক আছে? একটা এআই কিন্তু একটা সেটিং এর ভিতরে থাকে, ঠিক আছে? তো ওই সেটিংটা হচ্ছে যারে আমি দিতাছি, যে মেমোরি স্পেসও বলতে পারো তুমি সেটারে, সেটাই হচ্ছে আমার এজেন্ট, ঠিক আছে? এখন আমার একটা এনভায়রনমেন্ট থাকবে। এনভায়রনমেন্ট মানে কি? যেখান থেকে হচ্ছে আমি আর কি যেখানে হচ্ছে পারফর্ম করতেছে, এনভায়রনমেন্ট বলতে হলো মনে করো চিপ প্রসেসর। হ্যাঁ, প্রসেসরটারে আমরা বলতে পারি এনভায়রনমেন্ট। তো এই এনভায়রনমেন্ট থেকে করবে কি, এই যে যে আমার এজেন্টটা আছে ও হচ্ছে পারসেপ্ট করবে। পারসেপ্ট করা মানে কি? সেন্স করা, বা হচ্ছে জিনিসটা পারসিউ করা, বা সাধনা করা, বা নেওয়া। ও হচ্ছে সেন্সরের সাহায্যে সেন্স করে নিল, ওর মধ্যে
নেওয়ার পরে ও হচ্ছে যে একটা পারফর্ম করলো ওর ভিতরে কোন একটা আমি ওর ভিতরে একটা প্রোগ্রাম দিয়ে দিছি যে যদি এরকম হয় তাহলে হচ্ছে তুমি আমার যেমন মনে করো যদি বৃষ্টি হয় তাহলে তুমি ছাতা ধরবা। তো ওরা এরকম একটা প্রোগ্রাম দিয়ে দিছি, ও ওই প্রোগ্রামটারে নিজের মধ্যে আয়ত্ত করলো পারসেপ্টের মাধ্যমে, সেন্সরের মাধ্যমে, পারসেপ্টের মাধ্যমে আয়ত্ত করার পরে ওই ইফেক্টর বা অ্যাকচুয়েটের মাধ্যমে একটা অ্যাকশন নিল। কি অ্যাকশন নিল? যে ছাতা ধরার অ্যাকশনটা নিয়ে জাস্ট আমার এনভায়রনমেন্টটা আবার ব্যাক করে দিল, তাতেই কি জিনিসটা অটোমেটিক্যালি হয়ে গেল। ওকে, এত কিছু দরকার নেই। আমাদের আসলে এজেন্টের আসে কি কি? আমাদের এজেন্টের আসে হচ্ছে আমাদের 5টা এজেন্ট আছে, ওই 5টা এজেন্ট থেকে কোয়েশ্চেন হয় নর্মালি। তো এখন এজেন্টের আসলে একটু কিছু কথা আগে না বললে প্যারা হয়ে যাবে। যেমন এজেন্টের আসলে গোলগুলা কি কি, ঠিক আছে? এজেন্টের গোল হচ্ছে মূলত তোমার 3টা। একটা হচ্ছে হাই পারফরমেন্সের জন্য, যাতে পারফরমেন্সটা খুবই ভালো হয়। দেন হচ্ছে অপটিমাইজ রেজাল্টটা যেন খুবই অপটিমাইজ মানে তো বুঝি, মনে করো একটা রেজাল্ট তুমি পাইতেছো যে 2+2 তুমি 4 পাইতেছো, মনে করো 5 লাইন কইরা তুমি 2+2 4 পাইতেছো, ওই জিনিসটাই তুমি 2 লাইনে বের করবে, ওইটা হলো অপটিমাইজ। আর রেশনাল অ্যাকশন মানে কি? মানে কারেক্ট একদম অরিজিনাল অ্যাকুরেট অ্যান্সার জানি পাও, যেটা বলতেছে হচ্ছে আমি রেশনাল অ্যাকশনস। আর এখানে আমাদের একটা মডেল ইউজ হয় যেটার নাম হচ্ছে পিয়াস মডেল, এটা নিয়ে আমরা আলোচনা করব। পিয়াস মডেলের মেইন মোটিভ কি? পিয়াসের ফুল মিনিং কি? পিতে পারফরমেন্স, ইতে এনভায়রনমেন্ট, এতে অ্যাকশন, এসে সেন্সর। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে কয়টা এজেন্ট আছে? সিম্পল রিফ্লেক্স এজেন্ট, মডেল বেসড এজেন্ট, গোল বেসড, ইউটিলিটি, লার্নিং। ওকে আছে। আচ্ছা, এই যে দেখো যেটা বলতেছিলাম যে এজেন্ট প্রথমে কি করে? পারসেপ্ট করে, এই যে এনভায়রনমেন্টে পারসেপ্ট করলো, এরপরে কি করলো? ডিসিশন নিল। ওই যে আমি মনে করো একটা কন্ডিশন দিয়েছি যে যদি বৃষ্টি হয় তাহলে ছাতা ধরবা, ওই ডিসিশনটা নিয়ে দেন হচ্ছে এজেন্ট কি করলো? আবার ব্যাক করে দিল এনভায়রনমেন্টে। ওকে, ডান। এজেন্ট ভার্সেস প্রোগ্রাম, এখানে এটা একটা স্ক্রিনশট নাও, নিজে নিজে একটু পড়ে নিও, এখানে আহামরি তেমন কিছু নাই। তারপর বলি এজেন্ট ইজ স্মলার দেন প্রোগ্রাম, যে একটা প্রোগ্রাম যদি করো, মনে করো একটা কোড লিখতেছো, ওটা অনেক বড়, কিন্তু এজেন্টে তুমি ছোট কাজ করতে দিবা। একটা প্রোগ্রাম হচ্ছে অনেক বড় বড় কাজ করে, ঠিক আছে? একটা প্রোগ্রামে তুমি বেশি ছোট কাজ করাও না। মনে করো অনেক বেশি কাজ করার জন্য আমি একটা প্রোগ্রাম লিখি, বাট এজেন্টে কি একটা মাল্টিপল একটা জিনিস, বা হচ্ছে তুমি একটা সিঙ্গেল একটা জিনিস হচ্ছে এজেন্টে দিয়ে দিতেছো যে তুমি শুধুমাত্র এইটাই করবা, তোমার আর কিছু করা লাগবে না, তুমি শুধুমাত্র একটা কাজই করবা। এটা হচ্ছে আমার এজেন্টের কাজ। আর এজেন্টের হচ্ছে স্পেসিফিক বিভিন্ন পারপাস থাকে, কিন্তু প্রোগ্রামের কি মাল্টি ফাংশনাল। একটা প্রোগ্রামের ফাংশন কয়েকটা হতে পারে, কিন্তু একটা এজেন্টের ফাংশন একটাই, মানে ও একাই কাজ করবে, একটাই কাজ করবে। আর একটা এজেন্টের লাইফ স্প্যান নট এন্টারলি ডিপেন্ডেন্ট অন ইউজার লঞ্চিং অ্যান্ড কুইটিং ইট। আচ্ছা, তার মানে হচ্ছে একটা এজেন্টের যে কিভাবে ও কাজ করবে এটা ইউজার ইনপুটের উপর ডিপেন্ড করে না, কিন্তু আমার প্রোগ্রামে কি আমি ইউজার ইনপুট দিতে পারি। তো এই জিনিসটা হচ্ছে এজেন্টের ক্ষেত্রে টুলটা, এই এজেন্টটা আমি আগে থেকে একটা প্রোগ্রাম করে রাখছি, ও জাস্ট ওইটার উপরে বেসিস করে কাজ করবে। এজেন্ট ডাজেন্ট নিড দ্য ইউজার্স ইনপুট, এই যে যেটা বললাম যে ইউজার ইনপুট ফাংশনের কোনো দরকার নাই এজেন্টের। ওকে, ডান। এরপরে আমাদের হচ্ছে বেশ কয়েকটা এজেন্ট আছে। একটা হচ্ছে হিউম্যান এজেন্ট, যেমন আমাদের হিউম্যান কি, এটা হলো একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি যে তোমার হিউম্যান এজেন্ট কি কি, যেমন আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, এবং আদার অন্য অর্গান আছে, ওগুলো দিয়ে, ওগুলো হচ্ছে আমাদের একটা এজেন্ট। মানে কি, চোখের কাজ শুধুমাত্র দেখা, চোখ দিয়ে তো তুমি আর কিছু করতে পারবে না, কিন্তু আমাদের পুরো যে হিউম্যান বডিটা, এটা আমি বলতে পারি একটা প্রোগ্রাম, কিন্তু শুধুমাত্র চোখটা আমি কি বলতেছি? এজেন্ট। তারপর রোবোটিক এজেন্টের মধ্যে তাহলে কি কি পড়ে? ক্যামেরা দিয়ে রোবটটা দেখতে পারে। আয়ার রেঞ্জ ফাইন্ডার, তার মানে কি আয়ার রেঞ্জ ফাইন্ডার দিয়ে রেঞ্জ দেওয়া যায় তার থেকে একটা মানুষ বা একটা গাড়ি কতটুকু দূরত্বে আছে, বিভিন্ন সেন্সর থাকে, ঠিক আছে? এইসব হচ্ছে আমার কি একটা রোবোটিক এজেন্ট। আর সফটওয়্যারে বিভিন্ন এজেন্ট থাকে, ঠিক আছে? এগুলো তো বুঝলা। তো এখন আমি চলে যাই, আমাদের আর রেগুলার দরকার নেই। এই যে রেশনাল এজেন্ট বলতে কি বোঝাইতেছে? যে ওয়ান ডাজ দ্য রাইট থিং, মানে ওই যে অ্যাকুরেট অ্যান্সারটা দিতে হবে, যে এখানে বললাম যে কারেক্ট অ্যান্সার, ওইটাই বলতেছে যে ওয়ান ডাজ দ্য রাইট থিং। আর এভরি এন্ট্রি অফ দ্য এজেন্ট পারফর্ম বাই ফাংশন, মানে প্রত্যেকটা ফাংশনের দ্বারা পারফর্ম করলে তোমার একদম অ্যাকুরেট অ্যান্সারটা আসবে। তো ওইটা এখানে বলার চেষ্টা করছে। আর এনভায়রনমেন্ট, তোমার দুই রকম এনভায়রনমেন্ট হবে। একটা হলো ফুলি অবজারভেবল মানে কি বুঝাইতেছে? মানে যেটা হচ্ছে তুমি টোটালটাই অবজার্ভ করতে পারবা, মানে এটা বলতে তোমার কিভাবে বোঝাই? মনে করো যে তুমি টোটাল প্রোগ্রামটা ওরে দিয়ে দিছো যে বৃষ্টি হলে তুমি ছাতা ধরবাই, ওরে আদার্স আর কোনো ইয়া বলো নাই। আর পার্শিয়ালি অবজারভেবল মানে মনে করো যে ও হচ্ছে গিয়া এটার উপরে ডিপেন্ড করে কাজ করবে। মনে করো এখন বৃষ্টি হইতেছে কিন্তু গুড়ি গুড়ি, যে জায়গায় তোমার ছাতার দরকার নাই, তো ও পার্শিয়ালি অবজারভেবল মানে ও জিনিসটা অবজার্ভ করবে। আচ্ছা, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাহলে এখন আমার ছাতা খোলার দরকার নেই, যখন জোরে বৃষ্টি পড়বে তখন আমি ছাতা ধরবো। তো এটা হচ্ছে আমার পার্শিয়াল। এটা বিভিন্ন গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। যেমন মনে করো টেসলাতে মনে করো যে তুমি একটা সামনে একটা গাড়ি আছে, গাড়িটা ব্রেক ধরলে কি তুমিও কি এখন গাড়িটা এমন হইতে পারে যে গাড়িটা সামনে একটা গাড়ি আছে, তো গাড়িটা স্লো করার জন্য ব্রেক করছে, ব্রেক করলে পিছের লাইটটা জ্বলে, তো স্লো করার জন্য করলো, মনে করো ওই গাড়ির স্পিড নাম হলো 30-এ, তুমি ওটা ব্রেক করে দেখে সাথে সাথে মনে করো যে জিরো বানাই ফেলাইলা,
তো ওইটা তো আর হবে না, ওইটা দেখা গেছে তোমার ও স্পিড কমাইছে, তোমার স্পিড কমাইতে হবে, তো ওইটার উপর ডিপেন্ড করে তোমার কি করতে হবে, একটা ডিসিশন নিতে হবে। এটা আমি বলতেছি কি পার্শিয়ালি অবজারভেবল, ওইটা আমরা মডেল বেজে গিয়ে আরো ভালোভাবে বুঝবো, ঠিক আছে। এখন চলো সিম্পল রিফ্লেক্স এজেন্টটা বুঝি। সিম্পল রিফ্লেক্স এজেন্ট কি, এটা হচ্ছে একটা কখন ইউজ করি আমরা, যখন হচ্ছে একটা ইনফাইনাইট লুপের ভিতরে আমরা পড়ে যাই, তখন হচ্ছে আমরা ইউজ করি কি একটা সিম্পল রিফ্লেক্স, মানে একই কাজও বারবার করবে, একই কাজ বারবার করবে। মনে করো মাইক্রো ওভেন, মাইক্রো ওভেনের এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে ওইটার মধ্যে শুধুমাত্র গরমই করা যাবে, ওইটার মধ্যে কি জিনিস ঠান্ডা করতে পারবা না, সারা জীবন করে গরমই হইব না। তো ওইটাই হচ্ছে ইনফাইনাইট লুপ। আর এটা সলিউশন কি, র্যান্ডমাইজ এসআরএ। র্যান্ডমাইজ এসআরএ কি, এটা আমরা এই যে এখানে দেখবো, হ্যাঁ। আচ্ছা, এটা কখন অ্যাক্ট করে, এটা হচ্ছে অ্যাক্ট করে যখন হচ্ছে কারেন্ট পারসেপশন হবে। পারসেপশন মানে কি, যে সেন্সরের দ্বারা সেন্স করলো যে বর্তমানে কি চলতেছে আমার এনভায়রনমেন্টে, ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে ও ওর যে অ্যাকশন নেওয়া সেই অ্যাকশনটাও নেয়। আচ্ছা, রেস্ট অফ দ্য পারসেপ্ট হিস্টোরি, তার মানে মনে করো আগে ইগনোর করে, এটা দেখো ইগনোর দ্য রেস্ট অফ দ্য পারসেপ্ট হিস্টোরি, তার মানে ও হলো লার্ন করতে পারে না। তুমি মনে করো যে আগে কি হয়েছিল ওইটা ওর মনেই থাকে না, যে মনে করো যে একবার ও মনে করো গরম করতে যায় প্লেট ফাটাই ফেলেছে, ধরো একটা মাইক্রো ওভেন গরম করতে প্লেট ফাটাই, তো ওর ওইটা মনে নাই, মনে করো ওটা হলো 30°C, মনে করো যে প্লেটটা ফাটছে, তো ওর এই জিনিসটা মনে নেই, উপরে এবার 30° দিব, ওর ইগনোর মেটা দিব, হিস্টোরি আর ডাজেন্ট ম্যাটার, ওর দাম আছে তাই হোক এরকম। আচ্ছা, বেসড অন ইফ দেন রুলস, ইফ দেন মানে কি, যে ইফ এলস আর কি, যেটা বোঝাইতেছে যে ইফ যদি এটা হয় তাহলে হচ্ছে আমি এটা করব, এই জিনিসটা আমার একেবারে সেট করা গেছে, ওই সেটিংটারই ও জাস্ট হচ্ছে এখানে নিয়ে কাজ করবে। আর এনভায়রনমেন্ট শুড বি ফুলি অবজারভেবল, মানে এটা ফুলি অবজারভেবল, তার মানে ওরে তুমি যে প্রোগ্রাম দিয়ে দেবে ও শুধুমাত্র ওই প্রোগ্রামের উপর কাজ করবে। যেমন এটা একটা এক্সাম্পল হিসেবে দিছি, যদি টেম্পারেচার 45 এর উপরে উঠে যায় তাহলে তুমি এসিটারে চালু করে দাও, তো তখন যখন টেম্পারেচার 45 এর উপরে উঠবে তখনই তো এসি চালু করবে। এখন এমন হইতে পারে যেমন শীতের দিন, বা শীতের দিন না বললাম, মনে করো এখন এমন একটা লোক ওইটার ভিতরে আছে, মনে করো একটা বৃদ্ধ মানুষ আছে, যে হচ্ছে গিয়া এসির হাওয়া সহ্য করতে পারে না, বা তার ঠান্ডার সমস্যা আছে, এটা কি আর ও বুঝবে? ওটা তো আমি সেট করে দিয়েছি 45। তো আরো কিছু জিনিস সেট করার জন্য হচ্ছে আমরা পার্শিয়াল অবজারভেবল ইউজ করি, বাট আমরা সিম্পল রিফ্লেক্সে কি ইউজ করি, ফুলি অবজারভেবল। তো এখানে দেখো এখানে কি অবস্থা রয়েছে, এখানে আমি সর্বপ্রথম কি আনতেছি, এনভায়রনমেন্টের থেকে আমি হচ্ছে পারসেপ্টে গেলাম, যে পারসেপ্টের কাজটা কি হবে, যে সেন্সর দিয়ে সেন্স করলো, ওকে সেন্সর ধর সেন্স করা ডান, সেন্স করার পরে ও কই আসলো কারেন্ট সিচুয়েশনে এখানে কি লিখবা, যে হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও, যে বর্তমানে ওয়ার্ল্ডে কি চলতেছে বা কি হইতাছে, ও সেন্স করার পরে এই জায়গায় আসলো যে বর্তমানে ওয়ার্ল্ডে কি হইতাছে। আচ্ছা কল এরপরে কি করবে, হচ্ছে অ্যাকশনটা নিবে, যে বর্তমানে ওয়ার্ল্ডে যা হইতাছে ওইটার উপরে আমি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, ওই জিনিসটা অ্যাকশন করে ও এনভায়রনমেন্টে রিটার্ন করে দিবে। এটা হচ্ছে আমার সিম্পল। এবারে যে মডেলে আছি, ওই যে বললাম না যে মডেল একটু পার্শিয়াল অবজারভেবল, এই যে মডেল হচ্ছে পার্শিয়াল অবজারভেবল এনভায়রনমেন্ট, আর এটা হচ্ছে পারসেপ্ট হিস্ট্রিটারে স্টোর করে রাখে, মানে ওর নলেজটারে আগে যে মনে করো ওই যে প্লেটটা ফাইটা গেল গা, এই জিনিসটা ওর মাথায় রাখে যে আচ্ছা একবার তো আমি 30° করতে যাই প্লেট ফাটছিল, তাহলে এবার আমি 28°তে করি, বিষয়টা এরকম। তো বিষয়টা কিরকম, প্রথম হচ্ছে এনভায়রনমেন্টে হচ্ছে আমি একটা কিছু দিয়ে রাখছি, তো ওটা পারসেপ্ট করলো এনভায়রনমেন্ট থেকে, যে আসলে কি হইতাছে এনভায়রনমেন্টে, ওখান থেকে পারসেপ্ট করা মানে কি, সেন্সরের দ্বারা সেন্স করলো, তো এরপরে সেন্স করার পরে জিনিসটা সেন্সরে আসলো, এরপরে চেক দিতে যে হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও, যে বর্তমানে ওয়ার্ল্ডে কি হইতেছে, বা এখন আমার কারেন্ট স্টেটটা কি আছে। তো মনে করো যখনই দেখলো যে কারেন্ট স্টেটটা এই অবস্থা, সাথে সাথে ওই স্টেটটা সেভ করে ফেলো, এই যে স্টেটটা লেখার কারণ হচ্ছে এখানে স্টেটটা এইভাবে কিন্তু লেখা লাগবে, ঠিক আছে, এখানে লেখার কারণ হচ্ছে ওর সাথে সাথে এখানে কি সেভ করে ফেলায় যে বর্তমানে এখানে কি চলতেছে। আর আরেকটা জিনিস খেয়াল করবা, যে এখানে যে ওয়ার্ল্ডে যে এখন কি চলতেছে এটার পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখে, যে ওয়ার্ল্ড এটা কিভাবে ইনভলভ, এই যে আমার ওয়ার্ল্ডটা তো এই জিনিসটা এইভাবে, এখন ওয়ার্ল্ডটা তো এরকম অবস্থা, মনে করো যে এখন অবস্থা হচ্ছে কেমন হলো, মনে করো যে বর্তমানে অনেক গরম পড়ছে, তো এখন গরম যে পড়লো ওয়ার্ল্ড এটার সাথে কিভাবে এনভল, ওই যে আমাদের মরু অঞ্চলের বা হচ্ছে কি অঞ্চল বলে, যাই হোক যে জায়গায় বরফ গলে যাইতেছে, যার কারণে গরম অনেক বেশি পরিমাণে পড়তেছে, তো এর জন্য বলে কি হাউ দ্য ওয়ার্ল্ড ইনভলভ, এই জিনিসটাও চেক দেওয়ার সাথে সাথে এখনো চেক দিয়ে হলো, এখন তাহলে আমার কি করা উচিত, হোয়াট মে অ্যাকশন ডু, যে এখন আমার অ্যাকশন তাহলে কি করবে। মনে করো এখন টেসলা গাড়ির ক্ষেত্রে আসি, মডেল বেস আসলে এই গাড়িটার ক্ষেত্রে, হ্যাঁ, মনে করো টেসলা গাড়িতে তোমার সামনের গাড়িটা সে ব্রেক ধরলো, ওই যে আগের হিসেবেই আসি, ব্রেক ধরলো, লাল বাতি জ্বললো, জ্বলার পরে তুমি কি করবা, সাথে সাথে ব্রেক করে জিরো করবা না, ও তো প্রথমে দেখলো যে এই যে এটার মাধ্যমে কি ওয়ার্ল্ড ওয়ার্ড ইজ লাইক নাও, এটার মাধ্যমে কি দেখলো যে ও ব্রেক ধরছে, আচ্ছা ধরলো, ধরার সাথে সাথে এটারে পাঠাই দিল, সেভ করে স্টেটে পাঠাই দিল যে ভাইয়া এই যে ব্রেক কিন্তু ধরে ফেলাইছে। দেন ও আরেকটা কাজ কি করতেছে, যে এখন যে ব্রেক ব্রেক করছে ও কি ফুল জিরো করে ফেললো, নাকি ও হচ্ছে গিয়া 30 করছে, বা ও একটু স্পিড কমাইছে, এই জিনিসটা হচ্ছে হাউ ওয়ার্ল্ড ইনভলভ এটার মধ্যে দেখলো। তারপর হচ্ছে ডিসিশন নিবে যে এখন কি আমি ব্রেক একে জিরো করবো, নাকি হালকা কমাবো, না হালকা হালকা ব্রেক দিব, নাকি লেন চেঞ্জ করবো, এই জিনিসটা হচ্ছে হোয়াট অ্যাকশন ডু নাও দেয়া করবে। এরপর আসবে যে হোয়াট অ্যাকশন শুড আই টেক নাও,
যে আমি আর এখন কি করা উচিত, এটার মাধ্যমে হোয়াট মাই অ্যাকশন ডু, এটার মাধ্যমে ওর অ্যাকশনটা কি নিতেছে ওইটা বলতেছে। হোয়াট অ্যাকশন শুড আই টেক নাও, এটার মাধ্যমে কি করতেছে যে আমার এখন কি করা উচিত। এটা কই থেকে আসবে আবার, এটা আসবে হলো ওই যে প্রোগ্রামাররা শুরুতে একটা অ্যাকশন দেওয়া রাখছে বা যেটা কন্ডিশন দেওয়া রাখছে যে যদি ও 30-তে আনে তাহলে তুমি 25 আনবা। যদি ও এই লেনের থেকে মনে করো যে লেন বাই লেন তো স্পিড ভাগ করা থাকে, মনে করো তোমার তো গাড়ির লেন এরকম 1টা 2টা 3টা 4টা এরকম লেন থাকে, তো এখান থেকে সবচেয়ে বেশি স্পিডে যায়, দেন এখান থেকে একটু কম। মনে করো তুমি যে কম স্পিডে থাকো, কম স্পিডে মনে করো তুমি এই লেনে আসো, সাপোজ যে তুমি এই লেনের মধ্যে আসো, এই লেনের মধ্যে স্পিড কম কিন্তু তুমি চাইতেছো বেশি স্পিডে যাওয়ার জন্য, তাহলে তুমি কি করো একটা লেন চেঞ্জ করবা, লেন চেঞ্জ করে এই দিক দিয়ে যাবা। মনে করো এখন এই লেনে তোমার কম স্পিড, মানে এই লেনে থেকে বেশি স্পিডে যাবে, তাহলে কি তুমি একদম যেটাতে সবচেয়ে টপ স্পিড ওই স্পিডের লেনে তুমি চলে যাবা। এটা বাংলাদেশে যদিও নাই, অন্যান্য কান্ট্রিতে কিন্তু এরকমই। তো ওই লেনে তুমি কি লেন সুইচ করবা, এখন সামনে একটা ব্রেক করছে দেখে যে তুমি ওই যে ব্রেক করে জিরো করে ফেলাইবে, তাহলে পিছনের গাড়িটাও তো অ্যাক্সিডেন্ট করবে, তাই না? যে পিছনের গাড়িতে ও তো তোমার লাগাই দিবে। তো এটা না করে কি করতে পারো, তুমি লেন চেঞ্জ করতে পারো। তো এটাই হচ্ছে আমার মডেল বেসড অ্যাকশনের কাজ। তার মানে কি ও আগের হিস্ট্রিটা চেক দিয়ে দিয়ে এইভাবে কাজগুলো করে। ওকে ডান। এবার আমরা চলে যাই গোল বেসড। গোল বেসডে কি ওর একটা গোলই থাকে আলাদা, যে আচ্ছা আমার যদি এরকম হয় তাহলে আমার মাস্ট এরকম করতে হবে। বিষয়টা কি, মনে করো যে এখানে আমার বইলা দিছে কি, এখানে বলতেছে যে এক্সপ্রেশন অফ মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট। তার মানে এটা হচ্ছে মডেল বেসড রিফ্লেক্স এজেন্টের মতোই, কিন্তু ওইটার থেকে আরেকটু হায়ার লেভেলের জিনিস, ওইটার মতোই বাট ওইটার থেকে একটু ওইটারই এক্সটেন্ডেড ভার্সন বলতে পারো। আর এটার একটা যে সুইটেবল একটা গোল থাকবে, আর হলো সার্চিং আর প্ল্যানিং এর একটা অপশন ওর থাকবে, সার্চিং এন্ড প্ল্যানিং। মানে কি ও সার্চ করে করে প্ল্যান করতে পারবে, যে ইমিডিয়েটলি সার্চ যেটা করলো ওইটার উপরে প্ল্যান করে ফেলতে পারবে, আচ্ছা এখন তাহলে এটা করা উচিত, যেটা আমি মডেল বেসে করতে পারি নাই। এখন তাহলে কিরকম বিষয়টা, তো মডেল বেজের মধ্যে এনভায়রনমেন্ট আছে আমার আগের মধ্যে, এনভায়রনমেন্ট থেকে সেন্সরটা চেঞ্জ করতেছি, দেন চেঞ্জ করে আমি দেখলাম যে ওয়ার্ল্ড এখন কি করতেছে, ওই যে মডেল বেসে যা কথাবার্তা বললাম ওয়ার্ল্ড এখন কি করতেছে, দেন ওই জায়গা থেকে দেখলো যে ওয়ার্ল্ড এখন কিভাবে ইনভলভ আছে, সব দেখা টাকা শেষ, আর ইনভলভ দেখা শেষ, এখন হলো যে ওর অ্যাকশনটা কি করবে ওইটাও দেখলো, আচ্ছা সবই দেখলো। দেখো এখানে দেখো একটা এক্সট্রা একটা জিনিস আছে, মডেল বেসড আর হচ্ছে গিয়ে গোল বেসড একটা হুবহু সেম, খালি মাঝখানে একটা জিনিস আসবে যে হোয়াট ইফ, হোয়াট ইট উইল বি ইফ আই ডু অ্যাকশন এ, ওর কয়েকটা অ্যাকশন থাকবে, ইফ এলস এর কয়েকটা অ্যাকশন আর তুমি দিয়ে দেবে, ইফ এটা হইলে এটা একটা অ্যাকশন থাকবে, তারপরে আবার একটা ইফ থাকবে, ঠিক আছে, ওই ইফের মধ্যে আরেকটা অ্যাকশন থাকবে, তো এরকম করে কয়েকটা অ্যাকশন থাকবে। তো যদি ও অ্যাকশন এ নেয় তাহলে ওর অ্যাকশন এ নিলে কি ওরা হইতাছে, ও এটা চেক দিব। মনে করো যে গাড়িটা চলতেছে, ওদের ব্রেক নিল, ব্রেক নিলে কি আমি ওকে ব্রেক নিব নাকি হচ্ছে মনে করো আমি কি ব্রেক নিব, এটা হচ্ছে অ্যাকশন এতে আছে, তাহলে চেক দিবে অ্যাকশন এ যে আমি ব্রেক নিব। পরে দেখলো যে না অ্যাকশন বিতে আবার আছে যে ওর গাড়ির স্পিড যদি মনে করো 50-এ থাকে, তার মানে কি ও ঠিকই আছে, ও ব্রেক ধরে নেই আসলে, তাহলে তুমি কি করবা লেন চেঞ্জ করবা, তাহলে কি ও অ্যাকশন এ নিবে না বি নিবে, এটার মাধ্যমে হচ্ছে ওইটা চেক করতে হয়। দেন ওই যে আগের মতোই যে হোয়াট অ্যাকশন আই শুড ডু নাও, যে এখন আমি কি করবো অ্যাকশনটা নিবে, এইটার মাধ্যমে অ্যাকশনটা নেওয়ার পরে ওকে অ্যাকচুয়ালটার মাধ্যমে এনভায়রনমেন্টে চলে গেল, জিনিসটা এনভায়রনমেন্টে ব্রেনে, এনভায়রনমেন্ট কি ব্রেনে দিয়ে দিল আর কাজটা কি ও করে ফেললো, ডান। এবার আছে কি ইউটিলিটি বেসড। ইউটিলিটি বেসডের মধ্যে একটা কাহিনী কি, মনে করো যে তুমি কোনো কিছু একটা করলা, মনে করো যে তুমি এক্সাম দিলা, তোমার এক্সাম খুব ভালো হলো তাহলে তুমি খুশি, আর তোমার এক্সাম খারাপ হলো তাহলে কি তুমি অখুশি। এন্ড মনে করো যে আগের ডাই গোল বেসড আমরা কি করলাম, যে আমরা মনে করো যে গাড়িটা 50-এ করছে, তো আমি লেন চেঞ্জ করে ফেলাম, লেন চেঞ্জ করার পরেও দেখলাম যে আমি 60-এ চালাইতেছি, কিন্তু লেন চেঞ্জ করার যে লেনে গেছে ওই লেনে হচ্ছে তোমার মনে করো 120-এর লেন, দেন 120-এর লেনে যাওয়া মানে কি তুমি তো খুশি হইতে পারবে না, কারণ কি তুমি 120-এ যাও তুমি 60-এ টানতেছো, তো এটা তো হইলো না, তাই না? তো ওই জিনিসটা হচ্ছে এই জায়গায় কনফার্ম করে যে তোমার প্রথমে এনভায়রনমেন্ট থেকে তুমি পারসেপ্টের সাহায্যে সেন্সের সাহায্যে চেঞ্জ করলা, দেন সেন্সরে চলে গেলা, সেন্সরে থেকে এখন আমার ওয়ার্ল্ডটা কি অবস্থা দেখলা আগের মতোই। তারপর এই যে এটার গোল বেস্টেরই তোমার ওই যে এখন আমার অ্যাকশন এতে কি করতেছি গেল আগের মতোই, যে ওয়ার্ল্ড কিভাবে ইনভলভ আছে, যে আমার অ্যাকশন কি করবে সবই ঠিক আছে। এটা অ্যাড হইলো কি তাইলে, মানে অ্যাড হইলো হাউ হ্যাপি আই উইল বি ইন সাচ এ স্টেট এ। তার মানে আমি যে অ্যাকশন এ ডারে নিলাম, অ্যাকশন এ নিয়ে কি আমি খুশি, আমি এই জিনিসটা চেক দিতে যে অ্যাকশন এ নিয়ে কি আমি খুশি, এই আইডিয়াকে আমার খুশি এই স্টেপটা নিয়ে। তো ওইটা আবার থেকে আসতেছে ইউটিলিটি থেকে, ইউটিলিটিতে আমি সেট করে দিছি যে যদি এরকম অবস্থা এরকম হয় তাহলে আমি খুশি হব, আর যদি এরকম অবস্থা এরকম না হয় তাহলে আমি অখুশি হব। তো ওই জিনিসটা সেট করা আছে, দেন ওই জিনিসটা চেক দিল, চেক দেওয়ার পরে দেখলো যে হ্যাঁ আমি খুশি। যদি খুশি হয় তাহলে কি করবে, যে এই অ্যাকশনটা পারফর্ম করবে, যে হোয়াট অ্যাকশন আই শুড ডু নাও, পারফর্ম করার পরে ও আবার এনভায়রনমেন্ট দিয়ে দেবে, এনভায়রনমেন্ট নিয়ে কি ওই জিনিসটা আবার পারফর্ম করে ফেললো, ডান। এরপরে আমাদেরকে লাস্ট আবার লার্নিং এজেন্ট, সবচেয়ে মজার এজেন্ট। লার্নিং এজেন্টের কাজ কি জানো, এটা হলো সুপারভাইজড, ওই যে আমরা মেশিন লার্নিং এ পড়তাম না যে সুপারভাইজড লার্নিং এজেন্ট বা সুপারভাইজড লার্নিং, এটা হচ্ছে ওইরকম। দেখো এখানে কাজটা কি, এখানে হচ্ছে প্রথমে এনভায়রনমেন্ট রয়েছে আমার, এনভায়রনমেন্ট থেকে আমি ইনসেপ্টের সাহায্যে বা ইনপুটের সাহায্যে পারসেপ্ট করলাম,
যে আমার একটা ইনপুট দিতেছে বা আমার একটা সেন্স দিতেছে, সেন্সরে গেল, সেন্সর থেকে এখন দুই জায়গায় যাবে, একটা যাবে হলো ক্রিটিকে আর একটা যাবে হলো পারফরমেন্স এলিমেন্টে। ক্রিটিক কি জানো? ক্রিটিক হচ্ছে হোয়াট অ্যাকশন হ্যাজ, বর্তমানে কি অ্যাকশন নেওয়া আছে অলরেডি। মনে করো আমি একটা অ্যাকশন নিয়ে ফেলেছি, আমি লেন চেঞ্জ করে ফেলেছি গাড়ির, নিয়ে ফেলাইছি, কিন্তু ওই ক্রিটিকের সাথে আরেকটা জিনিস আছে যে হোয়াট অ্যাকশন শুড ডু, যে আমি তো লেন চেঞ্জ করছি কিন্তু আমার কি করা উচিত ছিল আসলে, ঠিক আছে? এই জিনিস দুটো হচ্ছে চেক দিয়েছে ক্রিটিকে, ওকে ডান। আর এরপরে চলে যায় পারফরমেন্স এলিমেন্টে, দুইটা দিকে যেতে। পারফরমেন্স এলিমেন্ট মানে কি, যে অ্যাকশন চুজ করবে। আমার তো ওই যে অ্যাকশন কয়েকটা দেওয়া আছে, এই যে যেমন অ্যাকশন এ, অ্যাকশন বি। আর যদি ক্রিটিকে না যে ডিরেক্ট ইসে চলে যায়, পারফরমেন্স এলিমেন্টে চলে যায়, তার মানে কি ও ডিরেক্ট পারফরমেন্স চেক দিতেছে। আচ্ছা, তাহলে আমি ডিরেক্টলি চলে যাই, আমি ডিরেক্ট অ্যাকশন নিয়ে ফেলাই, সেন্সরের সাথে ডিরেক্ট অ্যাকশন নিয়ে ফেলালো, এই একটা অপশন হতে পারে। আরেকটা অপশন হতে পারে কি, ও আগে চিন্তা ভাবনা করলো যে আচ্ছা এটাকে আমার নেওয়া উচিত, আমি যেটা নিচ্ছি এটা কি ঠিক আছে, এই জিনিসটা চেক করলো। এরপরও চলে যাবে হচ্ছে ক্রিটিকে যদি যায়, তাহলে ক্রিটিক থেকে একটা ফিডব্যাক নিবে যে আচ্ছা আমার তাহলে এটা করা উচিত ছিল না, আমার তাহলে অন্যটা করা উচিত ছিল। ওইটা ফিডব্যাকটা যাবে কই, লার্নিং এলিমেন্টে। লার্নিং এলিমেন্ট মানে কি, যে এটা বলছি আমরা যে হিস্টোরি ই করে রাখতে পারে, নিজের মধ্যে স্টোর করে রাখতে পারে। তো এই লার্নিং এলিমেন্টে যাওয়ার কাহিনী কি, হিস্টোরিটাও নিল যে আচ্ছা এই জিনিসটা আমি এখন পড়তাছি, আমার ব্রেনে আমি ঢুকাইতাছি। লার্নিং এলিমেন্টের কাজ কি, লার্ন ফ্রম ফিডব্যাক। তার মানে ক্রিটিকের মধ্যে একটা ফিডব্যাক নিল যে আচ্ছা এই জায়গায় আমার লেন চেঞ্জ করাটা উচিত হয় নাই, এই জায়গায় আমার স্পিডটা কমাইলি হইতো, কারণ কি আমি 120-এর লেনে যা 60 চালাইতাছি। তো লার্নিং এলিমেন্টে যায় এই জিনিসটা বোঝাইতেছে আচ্ছা তাহলে আমার এই কাজটা করা উচিত ছিল। করার পরে এই জিনিসটা এখন লার্নিং এলিমেন্টে দুই জায়গায় যাইতেছে, একটা হচ্ছে প্রবলেম জেনারেশনে আর একটা হচ্ছে পারফরমেন্সে। এখন লার্নিং এ গিয়া দেখলো, ওই লার্নিং এ গিয়া দেখলো যে আচ্ছা এখন যে আমি যে সুইচ করছি, লেনটা সুইচ করছি, লেন সুইচ করাটাই বেটার ছিল, তাহলে ও পারফরমেন্স নিয়ে ফেলবো। আর যদি দেখে যে না এটা বেটার ছিল না, তাহলে চলে যাবি প্রবলেম জেনারেশনে। প্রবলেম জেনারেশনটা করতে আসবে এই যে লার্নিং থেকে, ও লার্ন করলো যে এটা তো প্রবলেম একটা, আমি লেন চেঞ্জ করলে এটা একটা প্রবলেম, অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার এই জায়গায় তাহলে স্লো করা উচিত ছিল। তো এটা নেওয়ার পরে এটা প্রবলেম জেনারেশন দেওয়ার পরে বলে এটা একটা প্রবলেম, তুমি এটা ফিক্স করো। তো প্রবলেম জেনারেশন যাওয়ার পরে জিনিসটা ফিক্স হলো, সাজেস্ট করলো, সাজেস্ট করার পরে জিনিসটা ফিক্স হওয়ার পরে লার্ন করলো, শিখলো, শিখার পরে জিনিসটা পারফরমেন্সে দিয়ে দিল। পারফরমেন্সে দেওয়ার পরে ও অ্যাকশনটা নিল, ওই অ্যাকশনটা নিল মানে অ্যাকশনটা নিল মানে কি, ও লেনটা চেঞ্জ করলো বা লেন চেঞ্জ অবস্থায় থাকলো, যে লেন না এখন তার লেন চেঞ্জ করা উচিত নেই, তাহলে আমি কি করবো, যে স্পিড কমাই দিব। স্পিড কমাই দিল, কমাই দেওয়ার পরে এটা অ্যাকচুয়েটার্সের মাধ্যমে অ্যাকশনে চলে গেলো, এনভায়রনমেন্টে চলে গেলো, কাজ কি হলো, তার মানে এনভায়রনমেন্ট ব্রেনে দিয়ে দিল, এখন আমার কাজটা করে ফেললো, ডান। এটা আমার ডান। একটু তাড়াতাড়ি যাইতেছে আমি জানি, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো তাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি গেলাম। তো আমাদের এজেন্টও ডান। এরপরে আমরা কি যাবো, পিয়াস মডেল নিয়ে একটু আলোচনা করি। চলো, পিয়াস মডেলটা হচ্ছে আমি স্লাইড খুলে রাখছি, স্লাইডে আমরা পিয়াস মডেল দেখবো। হ্যাঁ, পিয়াস মডেলের কাজ কি ছিল, পারফরমেন্স, দেন হচ্ছে এনভায়রনমেন্ট, অ্যাকশন, আচ্ছা স্টেট, রাইট। আচ্ছা, পিয়াস মডেলের সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার, খুঁজে পাচ্ছি না কেন, এজ, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পিয়াস মডেল। হ্যাঁ দেখো এখানে কি হইতাছে, একটা মনে করো এজেন্টের একটা টাইপ, তোমার শুধু এজেন্টের টাইপটা দেওয়া থাকবে, বাকিগুলো তোমার করা লাগবে। পিয়াসটা পুরোটা এই যে PEAC এস, এই পুরোটা করা লাগবে তোমার। আর তোমার দেওয়া থাকবে কি, তোমার শুধু দেওয়া থাকবে হচ্ছে এই যে এজেন্টের টাইপটা। হ্যাঁ, তো এজেন্টের টাইপ এখানে বলছে যে মেডিকেল ডায়াগনস্টিক সিস্টেম, এন্ড মেডিকেল ডায়াগনস্টিক সিস্টেমের পারফরমেন্স কি হতে পারে, মানে ওরা পারফরমেন্স মানে কি, ওরা কি কি কাজ করে, ওরা কি কাজ করে, একটা মেডিকেলে কি কাজ করে, যে মানে ওদের গোলটা কি থাকে, যে একটা হেলদি পেশেন্ট মানে কি, ওরে একটা আনহেলদি একটা পেশেন্ট এলো বা অসুস্থ একটা রুগী আসলো, ওই রুগীটারে কি সুস্থ করে পাঠানোই হচ্ছে ওদের গোল। আর হচ্ছে আরেকটা কাজ কি, যে যত কম কষ্টে হচ্ছে এই আমি সেবা দিতে পারি, এটা। এবার এনভায়রনমেন্ট কি হতে পারে, এখন এনভায়রনমেন্ট বলতে কি বুঝাইতেছে, যে একটা মেডিকেল চলে কিসের মাধ্যমে, একটা মেডিকেল চলেই তো মনে করো যে একটা মেডিকেলের মধ্যে কি, একটা প্রথমেই তো একটা হসপিটাল লাগবে, হসপিটাল রইলো, এরপরে কি থাকবে, পেশেন্ট থাকবে, পেশেন্টের মাধ্যমেই তো তুমি হচ্ছে গিয়া মানে পেশেন্ট, তোমার মনে করো পেশেন্টই নাই, মেডিকেল খুলে বই রয়েছে, কাজ হইব। তো ওইটা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টটা চালাইতে বা এই হসপিটালটা চালাইতে তোমার কি কি দরকার, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার পেশেন্টের মাধ্যমে আসতেছে, পেশেন্ট, দেন হচ্ছে তোমার হসপিটাল, স্টাফ, স্টাফ মানে কি, যে ডক্টর টক্টর থেকে শুরু করে সবই, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার এজেন্ট। এবার হচ্ছে অ্যাকচুয়েটর, অ্যাকচুয়েটরের কাজ কি, অ্যাকচুয়েটরের কাজ হচ্ছে তোমার যতগুলো কোশ্চেন্স আছে, দেন টেস্ট আছে, মানে কোশ্চেন্স বলতে কি বোঝাইতেছে, ডক্টর মনে করো তুমি এখন ডক্টরের কাছে গেলা, ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর তোমার কোশ্চেন করবে যে আচ্ছা আপনার কি সমস্যা বলেন, তো বললা, এরপরে ডক্টর তোমার কিছু টেস্ট দিব, দেন তিনি নিজে কোনো ট্রিটমেন্ট দিব বা তিনি কোনো রেফার করবো যে আচ্ছা তাহলে তুমি এই ওষুধটা খাও। তো এই জিনিসটা হচ্ছে আমাকে অ্যাকচুয়েটর। আর এখানে সেন্সর কি হইতে পারে, সেন্সর হইতে পারে কিবোর্ড এন্ট্রি, কারণ কি ওই যে তুমি যখন শুরুতে গেলা তোমার নামগুলো লেখলো, যে আচ্ছা আপনার নাম কি, মনে করো জুবাইর, ওকে, আপনার এজ কত, মনে করো যে 200 লেখা ফেললো, আচ্ছা আপনার হচ্ছে এত টাকা ফি, আপনার ডক্টর এত টাকা ফি। তো এটা কি তোমার হচ্ছে কিবোর্ড এন্ট্রি, এটা হচ্ছে তোমার একটা সেন্সর। দেন পেশেন্ট যে অ্যান্সারগুলো দিল, এটাও কিন্তু একটা সেন্সর, কারণ কি তোমার যে পেশেন্ট, তুমি যে একটা কোশ্চেন তোমাকে চাইলো,
ওটা তুমি অ্যান্সার যে দিলা এই অ্যান্সারের বেসিসে তোমার কিছু ওষুধ দিব, তার মানে এটা তুমি একটা চেঞ্জ করে তুমি কইতাছো যে আচ্ছা আমার এই কাহিনীটা হইছে, তাহলে তুমি আমার এই জিনিসটা দাও। তো এটা হচ্ছে আমার সেন্সর। আচ্ছা সেম ভাবে আমরা আরেকটা দেখি যে স্যাটেলাইট ইমেজ। আচ্ছা স্যাটেলাইট ইমেজ, আচ্ছা চলো স্যাটেলাইট, আচ্ছা এটা দেখি আমরা ইন্টারেক্টিভ ইংলিশ টিউটর, এটা ইন্টারেস্টিং আছে। ইন্টারেক্টিভ ইংলিশ টিউটরের মূল গোলটা কই থাকে? গোলটা থাকে হইলো যে তার স্টুডেন্ট জানি অনেক ভালো মার্ক পায়। তো এই জায়গায় স্টুডেন্ট স্কোর অন টেস্ট, টেস্ট হোক আর যাই হোক এক্সাম, মনে করো যে স্টুডেন্ট জানি তার এক্সামে অনেক ভালো মার্ক পায়, এটা একটা টিচারের লক্ষ্য থাকে। যেমন আমার লক্ষ্য হচ্ছে আজকে কি, যাতে তোমরা খুব ভালোভাবে পরীক্ষায় ফলাফল করতে পারো। এরপরে এটাই তোমরা সবচেয়ে ভালো বুঝো, আমি শিওর। ঠিক আছে, এরপরে তো গেল। এরপর এনভায়রনমেন্টটা কি হতে পারে? আমার এনভায়রনমেন্টটা কি, যে তোমাদের যে টেস্টটা যে তোমরা দিতেছো এটা তোমরা কই দিতেছো? মনে করো তোমরা সবাই এ বি স্টুডেন্ট, তার মানে তোমরা এ বিতে দিতেছো। এখন মনে করো তো এখানে এমন কেউ আছে হয়তো নর্থ সাউথে, যে যাদের হচ্ছে তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সেম কারিকুলাম, মনে করো ধরো বলতাছি ধরো। তো তার মানে তুমি তোমার এনভায়রনমেন্ট কি হবে? নর্থ সাউথ ইউনিভার্সিটি। আর তোমরা যেহেতু এআইবিয়ান, তাহলে তোমাদের এনভায়রনমেন্ট কি হবে? এআইবি। অ্যাকচুয়েটর, অ্যাকচুয়েটরের কাজ কি? যে ডিসপ্লে অফ এক্সারসাইজ। তার মানে কি তোমার তো একটা কোশ্চেন আসতেছে, তাই না? তোমার একটা কোশ্চেন দিতেছে না, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়েটর। যে তোমার কোশ্চেনটা যে দিতেছে, যে তুমি যে এক্সারসাইজগুলো পাইতেছো, সাজেশনগুলো পাইতেছো, দেন আমি তোমার কি কারেকশনগুলো করে দিতেছি। তারপর এই যে আমি এতক্ষণ যে হোয়াইট বোর্ডে লিখলাম, তারপর ওই যে আমি তোমাদেরকে নোটগুলো প্রোভাইড করতে, এগুলো সবই কি আমার অ্যাকচুয়েটরস। আর এই যে সেন্সর কি? কিবোর্ড এন্ট্রি বলতে পারো, বা পেন রাইটিং হাতে কলমে লিখতেছো, এটা তোমার সেন্সর, তাই না? আচ্ছা গেল। এরপরে আমরা আরেকটা দেখি যে পার্ট পিকিং রোবট। পার্ট পিকিং রোবট কি? যে পার্ট সেন্টেন্স অফ পার্টস ইন কারেক্ট পিনস। এটা অনেক সময় আসতে পারে, না আসতে পারে। যে পার্ট পিকিং মানে কি? মনে করো যে অনেক কিছু তোমার পয়রা টয়রা আছে, ওই জিনিসগুলোর তোমার কি একটা মিল ফ্যাক্টরি আছে, মনে করো গার্মেন্টস ফ্যাক্টরি, ওই জায়গায় তুমি কিছু জিনিস বানাও, তো ওই জিনিসটারে একটা রোবটের মাধ্যমে করতেছো, তো ওইটা আমি বলতেছি পার্ট পিকিং রোবট। ঠিক আছে, তো এখানে কি করতেছে? প্রথমে ওর পারফরমেন্সটা কি হবে? কারেক্ট একটা আউটপুট দেওয়া, যে কারেক্ট যে বিনগুলো আছে ওগুলো তোলা। মানে এই জায়গায় আর কি পার্ট পিকিং বলতে বোঝাতে ময়লা কালেক্ট করে না, ময়লা কালেক্টরকে। আমরা যেহেতু গার্মেন্টসের ইয়া দিছি, গার্মেন্টস এটা বাদ দাও, মনে করো ময়লা কালেক্টর, এটা বলছে ময়লা কালেক্টরই বুঝো। তো ও হচ্ছে খুঁজবে ওর এনভায়রনমেন্টে কি হবে, যে সমস্ত ময়লাগুলারে ক্লিন করে ফেলা। ঠিক আছে, ক্লিন করার জন্য এটা হচ্ছে ওর পারফরমেন্স। আর এনভায়রনমেন্ট কি হবে? এনভায়রনমেন্ট হবে হচ্ছে তোমার যে কি কোন কোন এরিয়াতে সবচেয়ে ময়লা বেশি হয়, ওইটা হচ্ছে ওর এনভায়রনমেন্ট। এবার অ্যাকচুয়েটর কি? অ্যাকচুয়েটর হচ্ছে ওর ওই যে হাত, দেন চোখ, তারপরে ঠিক আছে না, চোখ টোক এটা অ্যাকচুয়েটরে যাইতেছে না। অ্যাকচুয়েটরের কাজটা কি? যে তুমি কিসের মাধ্যমে কাজটা করতেছো? যেমন তোমার জয়েন্ট আর্ম, আর্ম মানে কি? হাতের মাধ্যমে বা হ্যান্ডের মাধ্যমে, তাই না? এটা হচ্ছে তোমার অ্যাকচুয়েটর। আর সেন্সর কি? সেন্সরের মাধ্যমে কোনটার মাধ্যমে তুমি ডিটেক্ট করতেছো? অ্যাকচুয়েটরের মাধ্যমে কোনটার মাধ্যমে তুমি অ্যাকশনটা নিতেছো? তুমি ডিটেক্ট করতেছো কি দিয়ে? ক্যামেরা, মানে চোখ দিয়া। চোখ দিয়ে তুমি দেখতেছো ওই যে ময়লাটা পড়ে আছে, তাই না? তো এটা হচ্ছে তোমার সেন্সর। কিন্তু অ্যাকচুয়েটর কি? যে কোনটা মাধ্যমে তুমি কাজটা করতেছো, তোমার মাধ্যমটা কি? হাতের মাধ্যমে তুইলা ফালাই দিত। তো এই হচ্ছে তোমার পিয়াস মডেল। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি ওবিতে এগুলোই আসবে, এর বাইরে কোনো কিছু আসার তেমন আহামরি কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, তো আমাদের আপাতত সিলেবাস এই পর্যন্তই। আমাদের আরেকটা আছে 8 পাজল প্রবলেম, ওইটা আমি আসো এখন আমরা 8 পাজল প্রবলেমটা দেখবো। 8 পাজল প্রবলেমে তোমার হচ্ছে একটা ইনিশিয়াল, একটা স্টেট দেওয়া থাকবে, দুইটা স্টেট দেওয়া থাকবে, একটা হলো ইনিশিয়াল আর একটা হলো গোল। আচ্ছা, ইনিশিয়ালের মধ্যে থেকে প্রথমে তোমার মিলাইতে হবে যে কয়টা মিল আছে। মিল আছে বলতে কি? দেখো এই যে এটার যে সেলে 3 আছে, এটার ওই সেলে 3 আছে, ওকে মিললো একটা। এটার যে সেলে 4, এটার ওই সেলে 4। আচ্ছা 2 5 না মিলে নাই, 6 6 মিলছে, 7 7 মিলছে। তাহলে কয়টা মিলছে? দেখো দেখি 1 2 3 4টা। তাহলে এই জায়গায় এইচ এর ভ্যালু লিখে ফেলবা 4। ঠিক আছে, আর এখানে এইচ এর ভ্যালু 9 কেন? কারণ এই যে সেল আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9টা, এই জন্য 9। ওকে, এরপরে দেখো এরপর কয়েকটা পারফর্ম করবা, যে এই যে যে স্পেসটা বা ফাঁকা ঘরটা যে জায়গা আছে, এটার 8 পাজল প্রবলেম মানে কি? ফাঁকা ঘরটা সরাই সরাই তোমার হচ্ছে মিলাইতে হবে। এটার মতো এই ফাঁকা ঘরটারে এই যে লাস্টে এখানে আনতে হবে, আর এইগুলো সবগুলো কি মিল মিল হয়ে যেতে হবে, তাহলে হচ্ছে তুমি সাকসেস। তো এখন এই জায়গা থেকে দেখো ফাঁকা ঘরটা তুমি রাইটে নিতে পারো আর ডাউনে নিতে পারো। আপে যায়, আপে গেলে তো বের হয়ে যায়, লেফটে যায়, লেফটে তো বের হয়ে যায়। তো এর জন্য এখানে আমি কি করছি? একটা রাইট নিচ্ছি, একটা ডাউন নিচ্ছি। তো দেখো কি এরকম বিষয়টা করছে, যে রাইট যখন নিলা তার মানে কি এই ফাঁকা ঘরটা এক স্টেপ এদিক সরে যাবে, তাহলে সরে গেলে কি ওয়ান ডাই পাশে চলে আসলো, ওকে আসলো। আর ডাউনে দিলে কি? এই ফাঁকা ঘরটা নিচে চলে আসবে আর ফোরটা কি উপরে চলে যাবে, এই ফোর তো সরবি, তাই না? তাহলে ডাউনে নিয়ে নিলা, ওকে ডান। এরপরে দেখো তো দেখি তুমি যেটা রাইটে নিলা, তুমি যেটা রাইটে নিলা, ধরো এখন এখানে হিউরিস্টিক ভ্যালুটা তোমার চেক দেওয়া লাগবে। ঠিক আছে, এখন তুমি চেক দাও, মানে এইচ এর ভ্যালু মানে হিউরিস্টিক ভ্যালু। এখন চেক দাও যে কোনটা বেশি মিলছে। যে এটা দেখো 1 একটা মিলছে, 3 একটা মিলছে, 4 একটা মিলছে, 5 মিলে নাই, 6 মিলছে, 7 মিলছে। আচ্ছা তাহলে কয়টা? 1 2 3 4 5টা। আর এখানে চেক দাও, প্রথমে 4 মিলে নাই, 1 মিলে নাই, 3 একটা মিলছে, মিলে নাই, মিলে নাই, মিলছে, দুইটা মিলছে,
তিনটা মিলছে, তিনটা মিলছে, এটার ভ্যালু কি 3 আর এটার ভ্যালু 5, যেটা বেশি সেটার থেকে তুমি আবার কাজ করবা। তো পাইলাম আমি এটার বেশি, বেশি পাওয়ার পরে এখন কি করবা, এটাই দেখো এই স্পেসটা তুমি কই কই দিতে পারো, রাইটে দিতে পারো, লেফটে দিতে পারো, ডাউনে দিতে পারো, তিন চার দিতে পারো না, তুমি কি চাইলে কি এটা রাইটেও নিতে পারতেছো, লেফটেও নিতে পারতেছো, আবার ডাউনে নিতে পারো। নাও লেফট ডাউন রাইট তিনটা করছি, তাহলে প্রথমে লেফটে নাও, লেফটে নিলে কি ওয়ানটা রাইটে চলে আসবে, আসলো এই যে ওয়ানটা রাইটে, দেন কি ডাউনে নিলে কি নিচে চলে গেল আর টুটা উপরে উঠে গেল, দেখা যাচ্ছে না, ওকে নিচে নিলা আর টুটা কি উপরে উঠে গেল, তাই না। দেন তোমার লাস্ট অফ অল কি করলো, রাইটে নিলা, রাইটে নিলে কি হচ্ছে, এই যে রাইটে স্পেসটা চলে গেল, এই যে এখান থেকে কিন্তু তোমার কিন্তু মেন অ্যাকশন কি এটার থেকে, তাই না, রাইটে চলে গেল আর থ্রিটা কি বামে চলে আসলো, ওকে ডান। এরপরে দেখো কোনটা হিউরিস্টিক ভ্যালু সবচেয়ে বড়, তুমি এটা চেক দিবা, চেক দেওয়ার পরে দেখলাম যে ওই যে সেম ভাবে চেক দিবা যে এটার সাথে কারে মিলাবা বলো দেখি, গোল্ডে মিলাইবা, উপরের ডারে মিলাতে যাও না, এটার সাথে মিলাবা হচ্ছে এই যে গোল্ডারে। তো মিলাইলাম, মিলানোর পরে দেখলাম যে প্রথমটা আস্তে আস্তে হচ্ছে আমার দেখা গেল যে 4, পরেরটা 6 আর পরেরটা 4, তাহলে সবচেয়ে বড় কোনটা 6, তাহলে এখন 6-এ দেখো এটা কতভাবে সম্ভব, রাইটে যাওয়া যায়, লেফটে যাওয়া যায়, উপরে যাওয়া যায়, নিচে যাওয়া যায়, তাহলে 4টা পসিবল, তাহলে এখন 4টা পসিবল, 4টাই হচ্ছে আমরা করব, ঠিক আছে। ধরো যে করলাম 4টাই আমরা করলাম, দেখো করছি, এই 4টাই আমরা করছি। এই যে দেখো প্রথমে কি করছি, রাইটে নিছি, এই যে রাইটে নিলাম তাহলে 6 এদিকে চেপে গেল, লেফটে নিলাম 4 এদিকে ঢুকে গেল, নিচে নিলাম 2 নিচে চলে গেল, মানে উপরে নিলাম 2 নিচে চলে আসলো আপ দিলে, আর ডাউনে কি ডাউনে নিলাম 5 উপরে চলে আসলো। ওকে এখন তুমি আবার হিউরিস্টিক ভ্যালুটা চেক দাও, চেক দেওয়ার পরে দেখলা কি সবচেয়ে হাইয়েস্ট কোনটা 7, আর আমাদের গোল কত বলো তো দেখি, হিউরিস্টিক ভ্যালুর গোল 9 না, ওই দেখো গোলে কিন্তু বলে দিচ্ছে 9, তাই না, তো আমাদের 9 পাইতে হবে। তো চলো একটু নিচে যাই, এই যে আসলাম, মানে 9 পাইতে হবে বলতে কি এটা এটা একটু ভুল আছে, এই জায়গায় 8 হবে, হ্যাঁ মানে এই যে ভ্যালু যে করে দাও ওইটাই হয় নরমালি। আচ্ছা এবার 7 থেকে নাও, 7 থেকে নেওয়ার পরে দেখো এখন এখানে 7 কি কি করা পসিবল, এটারে রাইটে দেওয়া পসিবল, আপে দেওয়া পসিবল, আপে কি আর দিব আমরা, আপে কেন দিতেছি না বলো দেখি, কারণ আপে দিলে এটা তো যেভাবে আছে দেখো, এখানে দেখো আমি 5 কে অলরেডি এই জায়গায় আছে না, তাহলে যদি থাকে সেটা আর চেঞ্জ করবে না, মানে এখন দেখো এই যে কয়টা মিলছে 7টা, আমার আর একটা লাগে না, তো একটার জন্য যা করা দরকার তাই করবা, যে একটার জন্য দেখো একটু মিলাও, আমি একটু ছোট করে তোমাদেরকে মিলাই দেখাই, একটু ছোট করলাম, এই একটু দেখো এখানে জাস্ট অনলি তোমার কি এই যে জাস্ট অনলি তোমার কি এই যে এই জায়গা এটা আসলেই হয়ে যাইতেছে না, এই যে দেখো আর বাকি সব তো সেম, তাহলে এটা শুধুমাত্র রাইটে যদি তুমি সরাই দাও এটা ভিতরে ঢুকে জায়গা, তো এই কাজটাই লাস্টে করে দিলা, করে দেওয়ার পরে তোমার কি এই যে মিলা গেল আর হিউরিস্টিক ভ্যালুটা হয়ে গেল 8। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আমার 8 পাজল প্রবলেম। তো আমাদের এআই ইনশাল্লাহ শেষ, আমরা ইনশাল্লাহ অনেক কিছুই শিখলাম, তো এগুলা আশা করি এখান থেকে আসবে। আর এখন একটু ইম্পর্টেন্সের কথায় আসি, তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো জানো, ইম্পর্টেন্ট সবগুলো ইম্পর্টেন্ট, শুধু বাই ডিরেকশনাল একটু কম ইম্পর্টেন্ট। আর তোমাদেরকে একটা জিনিস হচ্ছে দেখাইতে ভুলে গেছি গা, যেটা হচ্ছে ইয়া, আচ্ছা ইউসিএস এর আমাদের বাদ পড়ছে কি টাইম কমপ্লেক্সিটি, তাই না, টাইম কমপ্লেক্সিটি দেখে ফেলি। তো ইউসিএস এর টাইম কমপ্লেক্সিটিটা কেমন হবে, তো সেটা হচ্ছে তোমার বিগো অফ বি টু দি পাওয়ার 1 প্লাস সি স্টার, স্টারটা হচ্ছে না কেন, আচ্ছা এখান থেকে দিয়ে দিই, সি এখানে হবে হচ্ছে তোমার স্টার, হ্যাঁ সি স্টার বাই হচ্ছে এপসাইলন, ওকে। তো এটা হচ্ছে তোমার টাইম কমপ্লেক্সিটি। এখন কোনটা কি একটু বলি, সি স্টার হচ্ছে তোমার টোটাল কস্ট, আমরা দেখবা যে ইউসিএস এ কি টোটাল কস্ট বের করছিলাম না আগের ভিডিওতে, এটা হচ্ছে টোটাল কস্ট। আর এপসাইলন হলো মিনিমাম এজ ভ্যালু, যে তোমার একটা গ্রাফের মধ্যে মিনিমাম এজ ভ্যালু কত আছে। চলো আমরা একটা যে কোনো একটা ধইরা দেখি, একটা গ্রাফ ধরি, চলো জাস্ট এটা বের করলেই বের হয়ে গেল, ক্যালকুলেটর বের করে দিবা শেষ। ধরো এটাই এটাই ধরো এটাই, তাহলে এখানে মিনিমাম এজ ভ্যালু কোনটা দেখো তো দেখি, এখানে এই যে 1 1 এটা কি আমার মিনিমাম এজ ভ্যালু না, তাহলে এটা হচ্ছে তোমার এপসাইলন। আর সি স্টার কি পাথ কস্ট, মনে করো যে এটা হচ্ছে টি পর্যন্ত যাইতে 1 প্লাস 5 কত 6 7 8 9, মনে করো পাথ কস্ট হচ্ছে 9 টোটাল পাথে যাইতে, তো এই 9টা হচ্ছে তোমার সি স্টার। তো এই হচ্ছে অবস্থা। তো আমাদের সিলেবাস কমপ্লিট আলহামদুলিল্লাহ, কালকে আমরা এক্সামটা দিয়ে এসে তোমরা আমাকে একটু জানাও যে তোমার এক্সামটা কেমন হলো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথে থাকো, এবং কালকে ইনশাল্লাহ আমি ওয়েবটেকের উপরে টিউটোরিয়াল দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওয়েবটেকটা এবার অনেক বিদ ঘুটে, তাই না, যে কিছু বলে দেয় নাই যে কোথায় থেকে কি কোশ্চেন হবে। তো ওকে, আল্লাহ হাফেজ।